আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি চলে আসার পর আরোহী আরো বেশি করে কান্না করতে লাগলো। মেয়েকে এইভাবে কান্না করতে দেখে কোনো মাই তাকে ধরে রাখতে পারে না। তেমনি আরোহীর মাও আরোহীকে ধরে রাখতে পারল না। তিনি আরোহীর পাশে গিয়ে বসে আরোহীর মাথায় হাত রাখলেন। আরোহী তার মাথায় তার মায়ের হাত দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, ও মা, বলো না, সবসময় আমার সাথে এমন কেন হয়? সাগর কেন সবসময় আমাকে ভুল বোঝে? আমি না হয় না বুঝে একটা অপরাধ করে ফেলেছি, তাই বলে কি আরোহী এভাবে বলতে পারলো? আমি মানছি আমি ওর কাছে অপরাধী, কিন্তু আমার মেয়েটার তো এর মাঝে কোনো দোষ নেই। ও তো কিছু করেনি, তাহলে সাগর আমার সাথে সাথে ওকেও কেন ভুল বুঝলো? ও মা, একটু বলো না, কেন ওই পিচ্ছি মেয়েটার সম্পর্কে এসব বললো? মারে, তুই সেই দিন যে অপবাদ দিয়ে সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি, সেই অপবাদে সাগরের চরিত্রটা যত না কলঙ্কের দাগ লেগেছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি কলঙ্কের দাগ তোর চরিত্রের উপরও লেগেছিল। কিন্তু তুই সেদিন বুঝিস নাই, আর সেদিন বুঝিস নাই বলে আজকে তোর সাথে সাথে ওই বাচ্চা মেয়েটাকেও এসব শুনতে হচ্ছে। তাই বলে এসব? আমি না হয় সাগরের কেউ না, আমাকে যা ইচ্ছা বলতে ওর মুখে আটকায়নি, কিন্তু এই পিচ্ছি মেয়েটা তো ওর মেয়ে। নিজের মেয়ের সম্পর্কে সব বলতে কি ওর মুখে একবারের জন্য আটকালো না? একবারের জন্য ওর মুখ কাঁপলো না? ওর একবারের জন্য খেয়াল হলো না ও কার সম্পর্কে সব বলছে? অশ্রু ভরা চোখে আরোহী তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো। দোষ ও না রে, সম্পূর্ণ দোষ তোর। তুই যা করেছিস, তারপর তোর উপর সন্দেহ করাই স্বাভাবিক। সাগরের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে সেই একই প্রশ্ন করত। কারণ কি জানিস? কারণ তুই ওর সাথে এমন একটা জিনিস নিয়ে নাটক করেছিস যার ফলে এইসব করা অস্বাভাবিক কিছু না। আর তুই হয়তো ভাবছিস সাগর তার মেয়েকে কি করে এইসব বলল, কিন্তু সাগর মূলত ওই কথাগুলো ওর মেয়েকে বলে নাই বা বলতে চায় নাই। ওর কথার মূল কেন্দ্রবিন্দু ছিল তোর চরিত্রের উপর। ওর কোনো ইচ্ছে বা উদ্দেশ্য যাই বলিস না কেন, ওর কোনোটাই ছিল না ওর মেয়েকে কিছু বলার। বাবা, আমি সত্যি কি এতটা খারাপ যতটা সাগর আমাকে বলল? জানি আমি 7 বছর আগে একটা অপরাধ করেছি। এতগুলো বছর কেটে গিয়েছে, তবু কি সাগর আমার অপরাধ ভুলে আমাকে ক্ষমা করতে পারেনি? মারে, তুই যা করেছিস আর হয়তো ক্ষমা হয় না, আর ক্ষমা হলেও তার সাথে সাথে চাইলে ক্ষমা পেয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু কি বাবা? কিন্তু এখন অনেকগুলো বছর কেটে গিয়েছে। এখন তোর প্রতি সাগরের যে রাগ ছিল তা অভিমানের পাহাড়ে পরিণত হয়েছে। সেই অভিমানের পাহাড়ের এই ছোট্ট রূপ আজকে সাগর দেখিয়েছে। বাবা, তাহলে কি সাগরের মনের এই অভিমানের পাহাড় কখনো গলবে না? আমি কি ওর মনে কখনো একটু জায়গা পাবো না? জায়গা তো তুই পেয়েছিলি, কিন্তু এখন প্রতিশোধের আগুনে সেই জায়গা পুড়িয়ে নষ্ট করে ফেলেছিস। এখন আবার জায়গা পেতে হলে নতুন করে তোকে কষ্ট করতে হবে। আমি যখন নষ্ট করেছি তখন আমাকেই সেই জায়গায় ফিরে পেতে হবে, আর যতদিন না পাবো ততদিন চেষ্টা করে যাব। দেখ পারিস কিনা। এইভাবে আরোহীকে তার মা বাবা বুঝিয়ে শান্ত করল। অন্যদিকে আমি আমার পালিত মা বাবার সাথে এমন করে চলে আসার পর বাবা সোফায় বসে নিজে চোখের জল ফেলতে লাগলো। বাবাকে এমনভাবে চোখে জল ফেলে দেখে নিধি বাবার কাঁধে হাত দিতেই বাবা নিধির দিকে তাকিয়ে বলতে লাগলো, সেই দিন ছেলেটাকে মারে সত্যি বড় ভুল করে ফেলেছি, তাই না রে? সাগর আসলেই ঠিক বলেছে, আমার মতো বেবিচারি মানুষ কি করে যে এখানকার চেয়ারম্যান হয়েছে। বাবা, তুমি কষ্ট পেও না, ভাইয়া তো এইসব রাগের মাথায় বলেছে। মারে, সাগর রাগের মাথায় বলুক আর ঠান্ডা মাথায় বলুক, ও তো ঠিকই বলেছে। আমি আসলেই খারাপ, নাহলে কি আমি ছেলেটাকে সেদিন কিছু না বলতে দিয়ে এইভাবে মারতে পারতাম? বাবা, আমরা সেদিন ওর সাথে অবিচার করে ফেলেছিলাম, তাই না? সেদিন আসলে আমরা নিজেদের বেশি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ রে, এতদিন এই একটা অপরাধ আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, আর আজকে যখন ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম তখনও আমাকে সুযোগ না দিয়ে আমাকে কত কিছু বলে দিল। অবশ্য এইসব যে আমাদের প্রাপ্যই ছিল, সেদিন যে অবিচারে ওকে মেরেছিলাম তার কাছে এগুলো তো সামান্য। তুমি ঠিকই বলেছ, আমরা ওর সাথে যা করেছি তারপরে আজকে ওর এই অপমান অতি সামান্য ছিল। আমরা এর থেকেও বেশি অপমান পাওয়ার যোগ্য। মা, তুমি এইসব কি বলছো? ভাইয়া আজকে যা করেছে তা তো রাগের মাথায়, আর তোমরা কি না কথাগুলো মনে লাগিয়ে নিয়ে কষ্ট পাচ্ছ? মারে, আমরা যে অপরাধ করেছি
তার কোনো ক্ষমা হয় না রে। এতগুলো বছর ছেলেটার সাথে না বুঝে না জেনে অবিচার করে গিয়েছি। যেখানে ছেলেটাকে ভালোবাসা দিয়ে বড় করার কথা ছিল, সেখানে আমরা কিনা ছেলেটাকে অবহেলা অত্যাচার দিয়ে বড় করেছি। আহ মা, কি শুরু করে দিলে বলো তো? এভাবে কি কেউ কান্না করে? বাবা, কিছু না মনে করলে আমরা একটা কথা বলবো। কি কথা বলো? আপনারা সেই দিন যেমন সাগরকে ভুল বুঝেছিলেন, আজকেও তেমনি ওকে ভুল বুঝছেন। কারণ আজকে সাগর আপনাদের যা বলেছে সম্পূর্ণ রাগের মাথায় বলেছে। ওর মনে আপনাদের জন্য কোনো রাগ নেই। অবশ্য রাগের পরিবর্তে সেখানে অভিমান বাসা বেঁধেছে। আর হঠাৎ করে এমনটা আজকে বেরিয়ে আসছে। জানি সাগর আজকে যা করেছে তা অন্যায় করেছে। আপনারা গুরুজন, আপনারা যত বড় অপরাধ করেই থাকুন না কেন, আপনাদের এইভাবে বলা বা আপনাদের সাথে এমন আচরণ করা ও ঠিক হয় নাই। কিন্তু কি বলুন তো, আমাদের অভিমান মাঝে মাঝে আমাদের দিয়ে এমন সব কাজ করিয়ে নেই যা আমরা স্বপ্নও করতে চাই না। তুমি হয়তো ঠিক বলেছ, কিন্তু কি বলো তো, আমরা গুরুজন তাই বলে আমাদের অপরাধ অপরাধ তা কিন্তু নয়। আমরা অপরাধ করেছি আর তার শাস্তিও আমাদের পেতে হবে। এতগুলো বছর ভাইয়ার জন্য কান্না করে ভাইয়ার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে প্রতি মুহূর্তে সেই দিনের ভুলের জন্য নিজেদের শাস্তি দিয়েছে। তারপরেও কি শাস্তি বাকি রয়েছে? বারে, ওই শাস্তি তো নিজেকে নিজেই দিয়েছি, কিন্তু যার কাছে অপরাধ করেছি তার থেকে তো কোনো শাস্তি এখনো পাইনি। বাবা, আমি বলি কি, এই শাস্তির কথা ভুলে আপনারা সবাই মিলে সাগরকে একটু ভালোবাসুন। দেখবেন ও আপনাদের ক্ষমা করে কাছে টেনে নেবে। কি বলুন তো, শত হলেও তো আপনাদের সাথে অনেকগুলো বছর কাটিয়েছে। হ্যাঁ বাবা, জয় একদম ঠিক বলেছে। এইবার তোমরা শাস্তির কথা ভুলে ভালোবাসা দিয়ে ভাইয়ার অভিমানটা ভাঙাও, দেখবে তাহলে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। তুই যখন বলছিস তাহলে এটা একবার করে দেখি কি ফল হয়। আচ্ছা তুমি তাহলে দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা যা। নিধি আমার রুমের দিকে আসতে থাকে। নিধি দাঁড়াও, কেন বৌদি? আমি তোমার ভাইকে ডেকে আনছি। ও এসেছি, পরে ওর কাছে ক্ষমা চাওয়া হয়নি। এই সুযোগে যদি একটু ক্ষমা চাইতে পারি। আচ্ছা তাহলে যাও। আরোহী কি মনে করে টাকাগুলো পাশে রাখা ব্যাগে ভরে আমার রুমে আসলো। সেখানে এসে আরোহী বাঁধালো আরেক ঝামেলা। আরোহী আমার রুমে আসার পর দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি, আর জুনিয়র আরোহী আমার বুকের উপরে গুটি সুটি মেরে শুয়ে রয়েছে। আরোহী আমাদের এই অবস্থায় দেখার পর আরোহী চোখ দিয়ে একা একাই চোখে জল পড়তে লাগতো। আরোহী কিছু সময় আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর আরোহীর মনে পড়লো আরোহী এখানে আমাকে ডাকতে এসেছে। তাই আরোহী আমাকে জাগানোর জন্য এক পা করে বিছানার কিনারায় আসতে লাগলো। তখনই আরোহীর পায়ে কিছু লাগলো। আরোহী নিচের দিকে তাকিয়ে দেখলো খেলনা। আরোহী খেলনাগুলো দেখে বিড়বিড় করে বলতে লাগলো, না, মেয়েটাকে নিয়ে আর পারি না। কিছু সময় হলো বাবা খেলনা কিনে দিয়েছে, আর উনি কিনা সবগুলো এখানে মেলে রেখে দিয়েছে। দেখেছো কি কাণ্ড? এমন করলে কি চলে? কেউ কি এভাবে খেলনাগুলো ফেলে রাখে? আর সাগরেরই বা কি আক্কেল, এত বড় মেয়েকে কেউ এগুলো খেলনা কিনে দেয়? শুধু শুধু টাকা নষ্ট করার ধান্দা। আরোহী বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে খেলনাগুলো গুছিয়ে এক জায়গায় রাখতে লাগলো। যে আরোহী খেলনাগুলো গুছিয়ে এক জায়গায় রেখে আমাকে দেখার জন্য বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বিছানার দিকে তাকালো, তখন আরোহী ভয় পেয়ে উফ করে মৃদু চিৎকার করে উঠে মাটিতে পড়ে গেল। আরোহীর এমন চিৎকার করে ওঠার কারণ হলো জুনিয়র আরোহী আমার বুকের উপরে শুয়ে এতটা সময় আরোহীর দিকে তাকিয়েছিল, আর আরোহী হঠাৎ ওকে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। জুনিয়র আরোহী মাকে এইভাবে ভয় পেয়ে পড়ে যেতে দেখে মৃদু শব্দে হি হি করে হাসতে লাগলো। আরোহী ওকে এইভাবে হাসতে দেখে বলতে লাগলো, শয়তান মেয়ে, মাকে ভয় দেখিয়ে এখন হাসা হচ্ছে তাই না? আমি তোমাকে ভয় দেখালাম কখন? তুমি নিজেই তো আমার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলে। তোমাকে না দেখলাম তোমার বাবার বুকে ঘুমিয়ে থাকতে, তাহলে তুমি আমার দিকে তাকালে কিভাবে? আমি তো ঘুমাইনি। তাহলে কি করছিলে? আমি বাবুর বুকে শুধু শুয়েছিলাম। অনেকদিন পর বাবুকে পেয়েছি, তাই শুয়ে দেখছিলাম বাবুর বুকে শুতে কেমন লাগে। জুনিয়র আরোহীর কথা শুনে আরোহীর বুকটা কেঁপে উঠল। তা তোমার মতো তোমার বাবাও কি ঘুমানোর ভাব করছে নাকি? নাকি ঘুমিয়ে পড়েছে? বাবু ঘুমিয়ে পড়েছে। ও, এখন তাহলে বাবুর বুক থেকে ওঠো।
কেন? কারণ তোমার বাবুর সাথে আমি এখন কিছু কথা বলবো, তাই ওনাকে ডাকতে হবে। আরোহী আমার দিকে আস্তে আস্তে কথাটা বলল। না, তুমি এখন বাবুকে ডাকতে পারবে না। জুনিয়র আরোহী আমার বুক থেকে উঠে আরোহীর সামনে গিয়ে বসে ওকে আটকানোর চেষ্টা করলো। কেন? বাবুর মাথা ব্যথা করছে, তাই বাবু একটু ঘুমিয়েছে। তুমি এখন বাবুকে ডাক দিলে বাবু মাথা ব্যথা আরও বেড়ে যাবে, তাই তুমি এখন বাবুকে ডাকতে পারবে না। আমাকে তোমার বাবুকে ডাকতে দাও, ওনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর আবার ওনার সাথে তোমার ঠাকুমা ঠাকুরদাও কথা বলবে, তাই ওনাকে এখন উঠতে দাও। আমি একবার না বলেছি না, এখন বাবুকে ডাকা যাবে না, তো এখন বাবুকে ডাকা যাবে না। আরোহী, তুমি না লক্ষ্মী মেয়ে, তাই মাকে মায়ের কাজ করতে দাও। তুমি তোমার খেলনাগুলো দিয়ে খেলো, যাও। আরোহী জুনিয়র আরোহীকে ধরে বিছানা থেকে নামিয়ে দিল। তারপর আরোহী আমাকে ডাকার জন্য আমার দিকে আসতে লাগলো। জুনিয়র আরোহী কি করবে বুঝতে না পেরে দৌড়ে দরজার কাছে চলে গেল। সেখানে গিয়ে দরজার পাশে রাখা একটা লাঠি নিয়ে আসলো। লাঠিটি দিয়ে আরোহী প্রায় সময় জুনিয়র আরোহীর বেশি দুষ্টুমি করলে ভয় দেখানোর জন্য রেখেছিল। এদিকে আরোহী আমাকে ডাকার জন্য যেই আমার শরীরে হাত দেবে, ঠিক তখনই জুনিয়র আরোহী লাঠি দিয়ে আস্তে করে আরোহীর হাতে বাড়ি মেরে দিল। আস্তে চিৎকার করো, না হলে বাবা জেগে যাবে। জুনিয়র আরোহী দৌড়ে গিয়ে মায়ের মুখ ধরে ফেলল। তুমি আমার হাতে বাড়ি মারলে কেন? আরোহী জুনিয়র আরোহীর হাতটা নিয়ে মুখের উপর থেকে সরালো। তুমি বাবুকে ডাকতে গিয়েছিলে, তাই মেরেছি। আমি বললাম না তোমার বাবার সাথে আমার আর ঠাকুমার ঠাকুরদার কিছু কথা আছে, তা বলবো। এখন বাবুর সাথে কোনো কথা হবে না। বাবু ঘুম থেকে ওঠার পর যা বলার বলিও। কিন্তু কোনো কিন্তু পন্তু আমি শুনবো না। তুমি এখন থেকে এখান থেকে চলে যাও, না হলে আবার কিন্তু মারবো, তখন আমাকে আর কিছু বলতে পারবে না। তুই আমাকে মারবি আর আমি বুঝি চুপ থাকবো? আমিও তোকে মারবো। এখন আর আমাকে মারতে পারবে না। কেন? এখন আমার সাথে আমার বাবু আছে। বাবু যদি শুনে তুমি আমাকে মেরেছো, তাহলে তোমাকে সেই দিনের মতো আবার বকে দিবে। বাবাকে পেয়ে আমার বিরুদ্ধে চলে যাওয়া হচ্ছে, তাই না? আমিও দেখে নিব। যখন দেখার তখন দেখে নিও। এখন যাও, বাবুকে শান্তিতে একটু ঘুমাতে দাও। জুনিয়র আরোহী আরোহীকে ঘর থেকে বের করার জন্য ধাক্কাতে লাগলো। আরে রে, কি করছিস? পড়ে যাবো তো, এভাবে ধাক্কা দিস না। তাহলে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমিও যাচ্ছি, তবু ধাক্কা দিস না। কি আর করার, বেচারে আরোহী মায়ের সাথে না পেরে ঘর থেকে বেরিয়ে গেল। আরোহী ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। বৌদি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া ঘুমিয়ে রয়েছে। তাহলে ডেকে নিয়ে আসতে। ডাকতে গিয়েছিলাম, কিন্তু তোমাদের আদরের পিচ্ছি বুড়ি আমাকে মেরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। কোথায় দেখি, চলো তো। নিধি আরোহীকে নিয়ে আবারও আমার রুমের কাছে আসলো আর দেখতে পেল জুনিয়র আরোহী একটা লাঠি নিয়ে বিছানার সামনে প্রহরীদের মতো আমাকে পাহারা দিচ্ছে। নিধি আরোহীকে নিয়ে আবারও আমার রুমের কাছে আসলো আর দেখতে পেল জুনিয়র আরোহী একটা লাঠি নিয়ে বিছানার সামনে প্রহরীদের মতো আমাকে পাহারা দিচ্ছে। মামুনি, তুমিও কি বাবাকে ডাকতে এসেছো নাকি? হ্যাঁ মামুনি, তোমার বাবার সাথে আমার কিছু কথা ছিল। এখন বাবু ঘুমিয়ে রয়েছে। বাবু ঘুম থেকে উঠলে যা কথা বলার বলিও। কিন্তু কোনো কিন্তু না, আমি এখন তোমাদের বাবুর ঘুম ভাঙাতে দিব না। আচ্ছা, তাহলে আর কি করার, আমরা চলে যাই। বাচ্চা মেয়ের সাথে না পেরে ওরা চলে গেল আর আমিও শান্তিতে একটা ঘুম দিলাম। প্রায় অনেকটা সময় ঘুমানোর পর ঘুম ভেঙে যায় আর তখনও আমি আমার বুকের উপরে ভারী কিছু অনুভব করি। তাই বুকের দিকে তাকিয়ে দেখে জুনিয়র আরোহী শান্তিতে ঘুমিয়ে রয়েছে। ওর মায়াবী চেহারা দেখে নিজেকে আর আটকিয়ে রাখতে পারি না, তাই ওর কপালে একটা চুম্মা দিয়ে দিই আর তখনই ও চোখ খুলে আমার দিকে তাকায়। আমি দেখে ফেলেছি। কি দেখেছিস? তুমি আমার কপালে চুম্মা দিয়েছো। তাতে কি হয়েছে? এখন আমিও তোমার কপালে চুম্মা দিব। কথাটা শেষ করে জুনিয়র আরোহী এসে আমার কপালে চুম্মা বসিয়ে দিল। হয়েছে? হ্যাঁ। এখন বল, তুই ঘুমাসনি কেন? না। তাহলে এতটা সময় কি করেছিস? তোমাকে পাহারা দিচ্ছিলাম। কেন? যাতে তোমার ঘুম কেউ না ভাঙাতে পারে। আমার ঘুম আবার কে ভাঙাবে? কে আবার? মা আর পিসি।
ওনারা এসেছিল নাকি আমার ঘুম ভাঙাতে? আরোহীর কথা শুনে একটু রাগ হলো। হ্যাঁ, কিন্তু আমি তোমার ঘুম ভাঙাতে দেই নাই। ভালো করেছিস। এখন বলো তো, তোমার মাথা ব্যথা চলে গিয়েছে কিনা? হ্যাঁ, চলে গিয়েছে। এখন আমার বুক থেকে একটু ওঠো তো মামুনি। কেন? ফ্রেশ হতে যাবো তো। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি পিসির কাছে যাই। ঠিক আছে, যাও। নিধি আমার বুকের উপর থেকে উঠে দৌড়ে নিধির কাছে চলে গেল, আর আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। কিছু সময় পর বাথরুম থেকে বের হয়ে একজনকে আমি আমার রুমের ভিতরে দেখলাম। তাকে দেখে আমার মাথাটা গরম হয়ে গেল। আমি বাথরুম থেকে বেরিয়ে সামনে আরোহীকে দেখতে পেলাম, তাই কিছুটা রেগে আরোহীকে বললাম, তুই এখানে কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে তো আমার মনে হয় না। আরোহীকে কাটিয়ে আমি সরে আসলাম। তোমার মনে না হলেও তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমাকে আমি দুঃখিত বলতে এসেছি। দুঃখিত কেন? সেই সময় সবার সামনে তোমাকে থাপ্পড় মেরেছি, তাই দুঃখিত বলতে এসেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দুঃখিত বলতে হবে না, দোষটা আমারই ছিল। আমারই উচিত হয়নি আপনার মেয়ের সম্পর্কে এইসব বলা। যে কোনো মা তার মেয়ের সম্পর্কে এইসব বলতে শুনলে এমন আচরণই করবে। দুঃখিত। আমি এক নিঃশ্বাসই বলে দিলাম সবকিছু। তোমার দুঃখিত বলতে হবে না, আমি যা করেছি তারপরে তোমার এমন ব্যবহার করা স্বাভাবিক। কথা শেষ? যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এখন আপনি আসতে পারেন। সাগর, আমার আরেকটা কথা শুনবে? কি কথা? কেন জানি আরোহীর ওপর রাগটা আসছিল না, তার কথা শুনতে রাজি হয়ে গেলাম। আরোহী কিছু না বলে আমার পা ধরে এসে পড়ল। কি করছেন কি এটা? আমার পা ধরছেন কেন? আমার পা ছাড়ুন। আমি তাড়াতাড়ি করে পাটা সরিয়ে নিতে দিলাম, কিন্তু পারলাম না। সাগর, আমি জানি তোমার সাথে যা করেছি তা ক্ষমার যোগ্য না, তবু আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আগে আমার পাটা তো ছাড়ুন, তারপর দেখা যাবে। তাড়াতাড়ি আমার পা ছাড়ুন। না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, তারপর আমি তোমার পা ছাড়বো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমার পাটা ছাড়ুন। সত্যি? আরে হ্যাঁ, সত্যি। আমাকে সত্যি তুমি মন থেকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, কারণ আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে বের করে যতটা না কষ্ট দিয়েছেন, তার চেয়ে কয়েক গুণ বেশি আমাকে সুখ দিয়েছেন। কি করে? বলবো, কোনো একদিন নিশ্চয়ই বলবো। এখন আমার পাটা ছাড়ুন। আরোহী আমার পাটা ছেড়ে দিয়ে দাঁড়ালো। একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? নিধি, জয় আর আমার বাকি বন্ধুদের একটু ডেকে বলুন না ড্রয়িং রুমে আসতে। আমি ওদের সাথে কিছু কথা বলবো। আচ্ছা, আমি ওদের বলে দিচ্ছি। আরোহী চলে যেতে লাগলো, আর আমি আয়না দেখে নিজের চুলটা আঁচড়াতে লাগলাম। অনেকে হয়তো ভাবছেন আমি আরোহীকে সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছি কিনা। তাদের বলছি, হ্যাঁ, আমি ওকে সত্যি ক্ষমা করে দিয়েছি। আরোহীর জন্য আমার মনে যতটা না রাগ অভিমান আছে, তার চেয়ে আমি আরোহীর কাছে কয়েক গুণ বেশি ঋণী। তাই আমি আরোহীকে ক্ষমা করে দিয়েছি। আবার চুল আঁচড়ানো হয়ে যাওয়ার পর আমি তৈরি হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই এসেছে আর গিয়েছে, সাথে বাড়ির সবাইও সেখানেই আছে। ভাইয়া, তুমি আমাদের ডেকেছিলে? হ্যাঁ। কেন রে, বিশেষ কিছু বলবি নাকি? ঠিক বিশেষ কিছু না। কি বলবে বলো? আমি কিছু না বলে আমার পকেট থেকে চেকবুক বের করে সোফার সামনে রাখা কাঁচের টেবিলটার সামনে হাঁটু গেড়ে বসে 10 লক্ষ টাকার একটা চেক কেটে নিধির দিকে এগিয়ে দিলাম। এইটা কি? এখানে 10 লক্ষ টাকা আছে, ব্যাংকে গিয়ে তুলে নিয়ে আসিস। তোর বিয়ে, আমাকে যদি আগে বলতি তাহলে তোর জন্য ভালো কিছু নিয়ে আসতে পারতাম, কিন্তু তুই যখন বলিসনি তাই এখন এইটা রাখ। আর যদি আরো লাগে তাহলে আমাকে কল দিস, আমি টাকা পাঠিয়ে দেবো। টাকা পাঠিয়ে দিবি মানে? তুই কি এখন চলে যাচ্ছিস নাকি? হ্যাঁ রে, আমাকে এখন চলে যেতে হবে। অফিসে প্রচুর কাজ রয়েছে, আমি না গেলে সেগুলো কে করবে বল? আমার থেকে তোমার কাছে তোমার কাজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? আরে পাগলি, কান্না করছিস কেন? আর আমি কি একবারও বলেছি তোর থেকে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ? আমি নিজের চোখে জল মুছে দিয়ে বললাম। আমার চোখের জল তোমার মুছতে হবে না, যাও তুমি। আর তোমার এই টাকাও আমার লাগবে না। রেগে আমার হাতটা সরিয়ে দিয়েছে, একটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। আরে কি করছিস কি? আরে আমার রাগ করছিস কেন? রাগ করছে কেন? তুই বুঝি জানিস না? আমি জানবো কি করে? আমাকে কি ও বলেছে নাকি? কেন তুই বুঝিস না ও কেন রাগ করেছে? এতদিন পর তোকে দেখেছে, তোকে পেয়েছে, আর তুই কিনা ওর সাথে ঠিকমতো কথা না বলে ওর সাথে সময় না কাটিয়ে চলে যেতে চাচ্ছিস। এই, তুই ওকে এত ভালোবাসিস, তোরা আবার ওর প্রতি আমার ভালোবাসা টেনে আনছিস কেন? আরে আরে, তোরা আবার কি শুরু করে দিলি?
এইভাবে কি রাগ করলে চলে? তুই রাগ করে আমাদের সাথে সময় না কাটিয়ে চলে যেতে পারবি, আর আমরা রাগ করলেই দোষ? আমি আবার রাগ করে চলে যাচ্ছি কোথায়? কি বলছিস কি তোরা এইসব? তুই কি মনে করেছিস আমরা বুঝি না তুই কেন চলে যেতে চাচ্ছিস? তোর অফিসের কাজে নাকি অন্য কোনো কারণে? থাক জয়, আর ওনাকে বুঝতে যেও না। ওনার যদি চলে যেতে ইচ্ছে হয় তাহলে উনি চলে যাক, তোমরা আর ওনাকে বাধা দিও না। উনি যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে আমার সাথে ভালো মতো কথা বলে আমার সাথে কিছুদিন নাক কাটিয়ে এভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিত না। নিধি কান্না করতে করতে সোফায় গিয়ে বসলো। আরে আরে পাগলি বোনটা আমার, তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি, তারপরেও এইভাবে বলছিস? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আজকে এভাবে চলে যাওয়ার কথা বলতে পারতে না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাই তুমি চলে যেতে চাচ্ছ। বোন, তুই আমাকে ভুল বুঝছিস। তুই তো জানিস আমি এখন একটা অফিস চালাই, আর আমি যদি এখন অফিসে না যাই তাহলে অফিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে। আমি এত কিছু জানি না আর বুঝিও না, আমি শুধু জানি তুমি আমাকে একটু ভালোবাসো না। কথাটা শেষ করে নিধি আবারও কান্না করতে লাগলো। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। হঠাৎ কোথা থেকে জুনিয়র আরোহী এসে নিধিকে কান্না করতে দেখে জিজ্ঞেস করলো, পিসি পিসি তুমি কান্না করছো কেন? কেউ কি তোমাকে বকেছে? যদি বকে তাহলে আমাকে বলো, আমি বাবাকে বললে তাকে বকা খাইয়ে দিব। না রে মা, আমাকে কেউ বকি নেই। তাহলে তুমি কান্না করছো কেন? তোর বাবা বলছে আবার আমাদের ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। কত করে বলছি থেকে যেতে, কিন্তু আমার কথা শুনছে না। তোর বাবা আমাকে একটু ভালোবাসে না। বাবু বাবু, পিসি কি সত্যি বলছে? তুমি কি সত্যিই চলে যাবে? হ্যাঁ রে মা, আমি সত্যিই চলে যাব। আমাকে সাথে করে নিয়ে যাবে না? জুনিয়র আরোহী চোখ জলে টলমল করছে। না রে মা, সেখানে আমি তো নিয়ে যেতে পারবো না, সেখানে আমাকে কাজ করতে হয়, তাই তোকে নিয়ে যেতে পারবো না। তাহলে আসবে কবে? জানি না রে মা, হয়তো আবারও অনেক অনেক দিন পর আসতে পারি, আবার নাও আসতে পারি। হ্যাঁ, তাহলে আমি তোমাকে যেতে দিব না, আমিও তোমার সাথে যাব। আরে আরে তুই আবার কান্না করছিস কেন? আমি তোমাকে যেতে দিব না, তোমাকে আমি আমার সাথেই রাখবো। তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। শুরু হয়ে গেল দুই পাগলির কান্না। এতটা সময় এক নিধির কান্না থামানোর পথ খুঁজে পাচ্ছিলাম না, এখন আরও একজন এসে হাজির হয়েছেন। অফিসে তেমন কাজে চাপ নেই, কিন্তু এখানে থাকার ইচ্ছে নেই, কারণ এখানে থাকলে মা বাবা আর ভাইয়ার অত্যাচারের কথা মনে পড়ে কষ্ট পাবো। তাছাড়াও তারা চোখের সামনে বারবার অশ্রু ভরা চোখ নিয়ে সামনে আসলে কতটা সময়ই বা নিজেকে অভিমান করে রাখতে পারবো, কে জানে সেটা। তাই যত দ্রুত সম্ভব চলে যেতে চাচ্ছি, কিন্তু ওরা দুইজন যা শুরু করলো তারপর যেতে পারবো কিনা জানি না। তাই আমার দুই গালে দুই হাত দিয়ে ওদের কান্না দেখতে লাগলাম। সাগর, আমরা জানি তুই আমাদের জন্য এখানে থাকতে চাচ্ছিস না, কিন্তু ভয় পাস না, আমরা তোর সাথে নতুন করে কিছু করব না, তাই তুই এখান থেকে যা। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক বলেছে। এতগুলো বছর পরে এসেছিস, কিছুদিন না হয় নিধির সাথে কাটিয়ে যা। মেয়েটা তোর জন্য প্রতিদিন কান্না করে। তুই যদি এখন চলে যাস তাহলে ও অনেক কষ্ট পাবে। জানি তুই আমাদের উপর অনেক রাগ করে আছিস, তোর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের উপর রাগ করে দয়া করে তুই ওদের দুইজনকে কষ্ট দিস না। আমি কিচ্ছুই জানি না বলে নিধি আর জুনিয়র আরোহী দিকে তাকালাম। ওরা এখনো কান্না করছে। কিছু সময় ওদের দিকে তাকিয়ে থাকার পর আমি উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটতে লাগলাম। ভাইয়া, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, যাবেই তো। তুমি তো আমাকে ভালোবাসো না যে আমার জন্য তোমার অফিস কামাই করবে। বাবু বাবু, যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেও না বাবু, আমাকে ছেড়ে যেও না। জুনিয়র আরোহী কান্না করে আমার দিকে আস্তে আস্তে বলতে লাগলো, বুড়ি তুই কান্না করিস না, তোর বাবু আমাদের কাউকে ভালোবাসে না, তাই দেখিস না চলে যাচ্ছে। কান্না করিস না আর ওনাকে যেতে দে। নিধি জুনিয়র আরোহীকে আটকিয়ে রেখে বলল, সাগর, দেখো মেয়েটা কেমন কান্না করছে, ওর মুখের দিকে তাকিয়ে অন্তত কিছুদিন থেকে যাও। আরে বাবা, তোদের আর ভাব করতে হবে না, আমি কোথাও যাচ্ছি না, আমি বাইরে যাচ্ছি একটা ফোন করতে, দেখি ছুটি নিতে পারি কিনা। যদি পারি তাহলে তোদের সাথে আরো কিছুদিন থেকে যাব। ভাইয়া, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ রে বাবা।
ইয়ে, কত মজা কত মজা, বাবু আমাকে ছেড়ে কোথাও যাবে না। ইয়ে। ভাইয়া তুমি কতদিন থাকবে? দাঁড়া, আগে একটা কল তো করে নিই, তারপর তোদের বলছি। যা কথা বলার এখানে দাঁড়িয়ে বলো, বাইরে যেতে পারবে না। আচ্ছা বলছি, আমি পাওয়ার থেকে মোবাইলটা বের করে আমার মাকে ফোন করলাম। কিছু সময় পর বাজার পর মা ফোনটা ধরলো। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা এখন বল, আসছিস কখন? মা, ওরা তো আমাকে আসতে দিচ্ছে না। ওরা মানে কারা? নিধি আর কে? আর আমার মেয়ে। তোর আবার মেয়ে আসলো কোথা থেকে? আগে তো কখনো বলিস নেই তোর মেয়ে আছে। আরে আগে কিভাবে বলবো, আমি নিজেই তো জানতাম না, আমি তো কাল রাতে জানলাম যে আমার মেয়ে আছে। তুই এসব কি বলছিস, একটু পরিষ্কার করে বল তো। আসলে মা, আমি যেই দিন হাসপাতাল থেকে পালিয়ে চলে আসি তার কিছুদিন পর নাকি আরোহী জানতে পারে ও গর্ভবতী। ও তাই বল। মা জানো আমার মেয়েকে? কে? সেই দিন আমি আর তনুশ্রী মার্কেট থেকে ফিরে আসার পর একটা, তোমাদের বলেছিলাম না, একটা পিচ্চি মেয়ে আমাকে তার বাবা ভেবে আমার কাছে এসেছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে ওই পিচ্চি মেয়েটাই তো আমার মেয়ে। কি বলছিস? ও যদি তোর মেয়ে হয় তাহলে সেদিন মার্কেটে ছিল কিভাবে? বাড়ির সবাই নিজের বিয়ের মার্কেট করতে গিয়েছিল, হয়তো সেই কারণে ও সেখানে ছিল। আরে না কমে কি আর উপায় আছে, এতদিন পর দেখলাম। রাগ কমলি ভালো, বেশি রাগ ভালো না। হ্যাঁ মা, শোনো না। হ্যাঁ শুনছি, বল। আমি কিছুদিন এখানে থাকি। তোর ওইখানে থাকতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ, এতদিন পর বোনটার সাথে দেখা হয়েছে, এখনো মন খুলে ওর সাথে কথা বলতে পারিনি। তার উপর নিজের মেয়েটাকে পেয়েছি, ওকে ছাড়া থাকবো কি করে, তুমিই বলো মা। এত যখন মন চাচ্ছে তাহলে ওদের দুজনকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়। মা তুমিও না, কি যে বলো, কালকে মাত্র নিধির বিয়ে হয়েছে আর আজকে ওকে নিয়ে চলে আসি কি করে? ও এখনো তোর শ্বশুর বাড়িতেও যায়নি। তাও ঠিক। তার উপর আমার চলে আসার কথা শুনে ওরা দুইজন কান্না শুরু করে দিয়েছে। তুমি বলো, এই অবস্থায় কি ওদের ফেলে আসা ঠিক হবে? না, একদম ঠিক হবে না। তাহলে আমি এখানে কিছুদিন থেকে যাই, তুমি বাবাকে বলিও কিছুদিন অফিস একটু দেখতে। সে না হয় বলবো, কিন্তু বাড়ির পাগলিটাকে নিয়ে কি করবি? তুমি কার কথা বলছো? তনুশ্রীর? হ্যাঁ। ওকে তুমি যেভাবে পারো বোঝাও। আমি ওকে কিভাবে বোঝাবো? আমি ওর পাল্লায় পড়তে চাই না, ওকে বোঝানোর দায়িত্ব সম্পূর্ণ তোমার। আমি ওকে বোঝাবো কি করে? তুই তো জানিস ও কত পাগলি। আমি এত কিছু জানি না আর বুঝিও না, তুমি ওকে বুঝিও আর বাবাকে কিছুদিন অফিস সামলাতে বলো। কিন্তু বাই বাই, আমি রাখি। আমি কলটা কেটে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিজের দিকে তাকাতে দেখলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি রে, তুই এমন করে তাকিয়ে রয়েছিস কেন? তুমি বললে তুমি ফোন করে অফিস থেকে ছুটি নেবে, কিন্তু তুমি কাকে ফোন করলে? যাকে ফোন করলে ছুটি পাওয়া যাবে তাকেই ফোন করেছি। সাগর, তুই ফোন করে মা বাবা কাকে বললি? কাকে? কেন, আমার মা বাবাকে। তোর মা বাবা মানে? আমার মা বাবা মানে আমার মা বাবা, এত অবাক হওয়ার কি আছে? তোর আসল মা বাবা নাকি? আমার আসল মা বাবাই, না হলে কি আমাকে কুত্তায় কামড় দিয়েছে যে আমার অপরিচিত কাউকে মা বাবা ডেকে তাদের ঘাড়ের বোঝা হয়ে কিছুদিন পর মার খাবো? ভাইয়া মাথা নিচু করে নিল। তুমি ওনাদের কোথায় পেলে? একদিন যেমন তোর বাবা আমাকে রাস্তায় পেয়েছিল, তেমনই একদিন আমিও আমার আসল মা বাবাকে রাস্তায় পেয়েছি। সাগর, বাবা আমরা জানি আমরা তোর সাথে যা করেছি তারপরে তুই আমাকে কোনো দিনও ক্ষমা করবি না, তবুও পারলে দয়া করে আমাদের ক্ষমা করে দে, আমি তোর সামনে হাত জোড় করছি। আর যদি ক্ষমা করতে না পারিস, অন্তত সেই কথাগুলো বারবার বলে আমাদের আর কষ্ট দিস না। বাবা হাত জোর করে আমার সামনে বসে পড়ল, বাবা চোখের কোণ দিয়ে জল বেরিয়ে পড়ল। যেদিন আমরা সত্যিটা জানতে পারলাম সেদিনই বুঝতে পেরেছি আমরা কত বড় ভুল করেছি। সেদিনই নিধির মাথা ফাটার কারণ না জেনেই তোর উপর বছরের পর বছর অত্যাচার করে গিয়েছি। তারপর আবার সেদিন সব একটা মিথ্যা নাটকের কারণে তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। এত কিছু করার পরে সত্যি কাউকে কোনোদিন ক্ষমা করা যায় না। তবুও বলছি ভাইয়া, দয়া করে আর আমাদের অপমান করে কথা বলিস না। এই অপমান আর আমরা নিতে পারছি না।
জানি আমরা ভুল করেছি, চাইলেও আর সেই ভুল মুছে ফেলতে পারবো না, কিন্তু তুই সুযোগ দিলে সেই ভুল শুধরে নিতে পারি। যদি তুই না চাস তাহলে সুযোগ দিস না, তবু দয়া করে আমাদের আর অপমান করে কথা বলিস না। যদি অপমান করে কথা বলতে ইচ্ছে করে তাহলে তোর যা মন চাই আমাকে বল, কিন্তু দয়া করে বাবাকে কিছু বলিস না। আমার চোখের সামনে বাবাকে এইভাবে অপমান হতে দেখতে পারবো না। ভাই, আমি বড় হয়ে তোর পায়ে ধরি, দয়া করে তুই আর আমার চোখের সামনে মা বাবাকে আর অপমান করিস না। তোর মনে যদি আমার প্রতি ঘৃণা থাকে, রাগ থাকে, তাহলে তুই চাইলে আমাকে প্রাণে মেরে ফেল। আমার পা ধরতে এসেছে, কিন্তু আমি দূরে সরে গেলাম। আমাকে মেরে তোর মনের যত রাগ ক্ষোভ আছে সব কিছু মিটিয়ে নে, তবুও দয়া করে আমার মা বাবাকে আর অপমান করিস না। আমি হাত জোর করে বলছি, দয়া করে তুই আমার মা বাবাকে অপমান করিস না। কথাটা শেষ করে ভাইয়া হাত জোর করে আমার সামনে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে। মা বাবা আর ভাইয়াকে এইভাবে হাত জোর করে আমার সামনে কান্না করে বসে থাকতে দেখে আমার মনটা কেঁপে উঠল। আর নিজেই প্রশ্ন করতে থাকি, সত্যিই তো তারা যা করেছে সবকিছু তো আমাকে ভুল বুঝে করেছে। হোক তারা ভুল, না জেনেই করুক বা জেনেই করুক না কেন, তাই বলে আমার তো তাদের সাথে এই ব্যবহারটা করা উচিত না। তাছাড়া তারা আমার আপন মা বাবা না, হোক না শুভ ভাই আর নিধির তো আপন মা বাবা। একটা ছেলে মেয়ের সামনে তারা মা বাবাকে প্রতিনিয়ত অপমান করে কথা বললে, তাদের কথা বললে কষ্ট দিলে তারা তো কষ্ট পাবেই। আমার মা বাবাকে যদি তাদের ভুলের জন্য কেউ আমার চোখের সামনে অপমান করে তাহলে আমার মনেও তো কষ্ট লাগবে। শুধু তাই নয়, আমার মাথায় রাগও উঠবে। তার সাথে যে আমার মা বাবাকে অপমান করবে তাকে মেরে ফেলতেও আমার দিতে হবে না। এইসব আমি ভাবছি, আর এখন কি করব সেটাও আমি ভাবতে লাগলাম। আমি কিছু সময় পর ভেবে সিদ্ধান্ত নিলাম তাদের ক্ষমা করে দেব, আর কোনো শাস্তিও দেব না। কারণ প্রথমত তারা আমার গুরুজন, যখন যেভাবে ইচ্ছে তাদের মনে কষ্ট দেওয়া আর শাস্তি দেওয়া কোনোটাই আমার ঠিক না। দ্বিতীয়ত তারা আমাকে অনেকগুলো বছর লালন পালন করে বড় করেছে, হোক না তারা আমাকে অবহেলা করেছে, আমার উপর অত্যাচার করেছে, তবুও তারা আমাকে বড় তো করেছে। সেই দিন তারা যদি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে বড় না করতো তাহলে আমি কোনোদিনই আমার আসল বাবা মা আর বোনকে পেতাম না। বাকি 8-10টা রাস্তার ছেলের মতো আমাকে হয়তো কোনো রাস্তার কুকুর খেয়েই ফেলতো। যতই বলি আমি তাদের এত বছরের লালন পালনে খরচ দিয়ে দিয়েছি, কিন্তু আমি তো মাত্র টাকার খরচটা দিয়েছি, আর আমার জীবন বাঁচানোর খরচ ওইটা তো কোনোদিনই দিতে পারবো না। এইসব ভেবে আমি সিদ্ধান্ত নিলাম তাদের ক্ষমা করে দেব। তাই আমি বললাম, আরে আরে আপনারা উঠে বসুন। আগে বল, তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস, তারপর আমরা উঠে বসবো। যদি ক্ষমা করে দিতে নাই পারিস তাহলে আমাদের শাস্তি দে, তবু আমাদের এইভাবে কথা শোনাস না। আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, এবার আপনারা উঠে বসুন। নিধি, আমি আমার ঘরে যাচ্ছি, আমার জন্য 1 কাপ চা দিয়ে যাস না? আচ্ছা। আমি সেখানে আর 1 মুহূর্ত না থেকে চলে আসলাম, কারণ সেখানে থাকলে না জানি আবার তারা কি বলতে শুরু করে দেয়, তাই চলে আসলাম। কিছু সময় পর আরোহী হাতে 1 কাপ চা নিয়ে আমার ঘরে আসলো। আপনি এখানে আবার আসলেন কেন? আমি তোমার চা দিতে এসেছি। নিধি কোথায়? কালকে মাত্র ওর বিয়ে হয়েছে, তাই সবাই ওকে নিয়ে একটু ব্যস্ত, সেই কারণেই আমি চা নিয়ে এসেছি। চা নিয়ে যান, আমি আর খাবো না। একটু আগে না চা চাইলে, এখন আবার চা খাবে না কেন? যখন চেয়েছি তখন চা খেতে মন চেয়েছিল, এখন মন চাচ্ছে না তাই যেতে বলেছি। মন চাচ্ছে না দেখে ফিরিয়ে দিচ্ছ, নাকি চা এনেছি বলে ফিরিয়ে দিচ্ছি? বুঝতে যখন পেরেছেন তখন দাঁড়িয়ে রয়েছেন কেন? চাটা নিয়ে চলে যান। আমার কথা শুনে আরোহীর চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুমি এখনো আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই না? আমি কালকেও বলেছি আর আজকেও বলছি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এক কথা বারবার বলতে আমার আর ভালো লাগে না। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এর মানে এই নয় যে সবকিছু ভুলে আপনাকে আপন করে নিয়ে আবারও আগের মতো আমার মনের জায়গায় বসিয়েছি, যার জন্য আপনার সাথে আমার ভালো করে কথা বলতে হবে। আমার জন্য তোমার মনে এখনো ঘৃণা রয়েছে, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। তোমার মনে আমার প্রতি এত ঘৃণা থাকা সত্ত্বেও তুমি আমাকে কেন ক্ষমা করে দিলে, তাকে একটু বলবে? আপনাকে ক্ষমা করে দিয়েছি কারণ আমি আপনার জন্য আমার সব কিছু ফিরে পেয়েছি, আর আমার জীবনের কিছু সত্যও জানতে পেরেছি। সবকিছু বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ? সবকিছু বলতে আমার জীবন আর আমার পরিবারকে বোঝাতে যাচ্ছি। তুমি আমার জন্য এসব ফিরে পেলে কিভাবে? সেই দিন যদি আপনি আমার নামে মিথ্যা কলঙ্কে দাগ না লাগিয়ে আমাকে মার খাওয়াতেন
তাহলে আমি আজীবন এই বাড়িতেই পড়ে থাকতাম। আর এতদিনে হয়তো মায়ের অবহেলা আর বড় ভাইয়ের অত্যাচারে আমি মরেই যেতাম। তো এই দিক দিয়ে দেখলে আপনার জন্য আমার জীবন ফিরে পেয়েছি। আমার জন্য তুমি তোমার জীবনের কিছু সত্য জানতে পেরেছো, সেগুলো কি? এই যে আমি এই বাড়ির এই পরিবারের কেউ না, আমাকে ওনারা রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। আপনি যদি সেদিন ওইসব না করতেন তাহলে আমি এতদিনেও আমার জীবনে এত বড় সত্য কথা জানতে পারতাম না। সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আর আমার জন্য তোমার পরিবার ফিরে পেলে কিভাবে? এই যে আপনার ওই কাহিনীর পর আমি হাসপাতাল থেকে পালিয়ে ঢাকা চলে গিয়েছিলাম, আর সেখানে এক রাস্তায় আমার মাকে খুঁজে পেয়েছি, তার সাথে খুঁজে পেয়েছি আমার পরিবারকে। আপনি যদি আমার সাথে ওইসব না করতেন তাহলে আমার কোনোদিনও ঢাকা যাওয়া হতো না, আর না হতো আমার আসল পরিবারকে খুঁজে পাওয়া। ও ভালো। এখন আপনি এখান থেকে চলে যান, আমার মাথা ব্যথা করছে, আমাকে একটু একা থাকতে দিন। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় মলম লাগিয়ে দিই, তাহলে দেখবে কিছু সময়ের মধ্যেই তোমার মাথা ব্যথা চলে যাবে। তার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে চলে গেলে আমার মাথা ব্যথা সেরে যাবে। আমি কি এতই খারাপ যে আমাকে তুমি সহ্য করতে পারো না? আপনি খারাপ কি ভালো তা আমার দেখাতে দরকার নেই, আমি শুধু আপনার থেকে সাবধান থাকছি। মানে আমার সাথে সাবধান থাকার কারণ? বলা তো যায় না, আবার নতুন কোনো কলঙ্কের দাগ আমার চরিত্রে লাগিয়ে দেন। তাই এবার আমি আগে থেকেই সাবধান থাকছি। আমার কথাটা হয়তো আরোহীর বুকে তীরের মতো লেগেছে, তাই আরোহী অশ্রু ভরা চোখ নিয়ে দৌড়ে চলে গেল। আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আসলে আমি একটু চা প্রেমী তো, আর এখন আমার চা খাওয়ার সময়, কিন্তু চা পেলাম না, তাই মাথা ব্যথা শুরু করে দিয়েছে। কিছু সময়ের মধ্যেই মাথা ব্যথা বেড়ে গেল, তাই আর ঘরে বসে না থেকে বাইরে যেতে লাগলাম। যেই দরজার কাছে গেলাম তখনই কোথা থেকে জুনিয়র আরোহী এসে আমার পথ আটকালো। বাবু, তুমি কোথায় যাচ্ছ? মামুনি, আমি বাইরে যাচ্ছি। কেন? একটু চা খেতে। তুমি বাইরের চা খাবে কেন? আমাদের বাড়িতেই তো চা হয়। মামুনি, বাড়ির চা ভালো না, তাই বাইরে যাচ্ছি। আমিও তোমার সাথে যাব। না মামুনি, তুমি বাড়িতেই থাকো, আমি চা খেয়ে এসে পড়বো। তাড়াতাড়ি আসবে কিন্তু। কেন মামুনি, কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, কি কাজ? তোমার সাথে আমি খেলবো। আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসবো, এখন আমি যাই। আচ্ছা, যাও। তারপর আমি বাইরে যেয়ে চা খেতে লাগলাম। চা খেতে খেতে আবারও ক্ষুধা লেগে গেল। এমনিতেও দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি পাশের একটা রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম, আর আমার আসল মাকে ফোন দিলাম। হ্যালো মা। হ্যাঁ সাগর, বল। মা, আমি না একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমি ওদের ক্ষমা করে দিয়েছি। ওদের মানে কাদের? আমার পালিত মা বাবার ভাইয়াকে। আসলে হয়েছে কি, আমি মাকে মা বাবা আর ভাইয়ার একটু আগে যা করলো সব কিছু খুলে বললাম। মা, আমি কাজটা ঠিক করেছি তো? হ্যাঁ, একদম ঠিক করেছিস। ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন, তাহলে আর ওনাদের উপর রাগ করে থাকার কোনো মানে হয় না। আচ্ছা মা, তনুশ্রী কোথায়? ও এখনো কলেজ থেকে আসে নাই। ও আসলে কিন্তু ওকে ভালো মতো বুঝিও। সে না হয় বুঝাবো। এখন বল, তুই কি করছিস? এই তো রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রেস্টুরেন্টে কেন? খাবার খেতে। রেস্টুরেন্টে কেন? বাড়ি কি হয়েছে? ওনাদের বাড়ি কিছু খেতেই মন টানে না, তাই রেস্টুরেন্টেই যাচ্ছি। তুই এখন বাইরে খেতে যাচ্ছিস? ওনারা জানতে পারলে কষ্ট পাবে না? তারা কষ্ট পেলে আমার কি? সাগর, এটা কিন্তু ঠিক না। ভুলে যাস না, তারা তোকে অনেকগুলো বছর দেখে শুনে বড় করেছে। জানি মা, কিন্তু মন না টানলে কি করবো বলো তো? মা রাগ করে কলটা কেটে দিল। হ্যালো। হ্যাঁ, আর কোনো কাজ হলো না। মা আগেই কলটা কেটে দিল। কি আর করার, আমি মোবাইলটা পকেটে রেখে রেস্টুরেন্টে গিয়ে নিজের পেট পূজা করতে লাগলাম, মানে খাবার খেতে লাগলাম। খাবার খাওয়া শেষ হলে শান্তিতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। অন্যদিকে আমার অপেক্ষায় জুনিয়র আরোহী সোফায় বসে গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে রয়েছে। লেডি ওকে এইভাবে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কিরে বুড়ি, এখানে এইভাবে বসে কি করছিস? অপেক্ষা। কার? বাবুর। তোর বাবু তো ঘরে, তুই এখানে বসে অপেক্ষা করছিস কেন? বাবু ঘরে না, বাইরে গিয়েছে, তাই এখানে বসে অপেক্ষা করছি। ভাইয়া এখন বাইরে গিয়েছে কেন? চা খেতে। চা তো আমাদের বাড়িতেও আছে, কিন্তু বাইরে গিয়েছে কেন? বাবু বলেছে আমাদের বাড়ির চা নাকি ভালো না, তাই বাইরের চা খেতে গিয়েছে।
কি রে বুড়ি, পিসির সাথে কি কথা বলছিস? তোমার কথাই বলছিলাম। তুমি আসতে এত দেরি করলে কেন? একটু মজা করে চা খাচ্ছিলাম তো, তাই দেরি হয়ে গেল। ও হ্যাঁ, এখন চল, তোর সাথে খেলবো। আচ্ছা চলো। ভাইয়া, কি? তোমার সাথে কিছু কথা ছিল। বল। বুড়ি, তুমি তোমার খেলনা বের করতে থাকো, তোমার বাবু একটু পরে আসবে। আচ্ছা। জুনিয়র আরোহী চলে গেল। তুমি বাইরে চা খেতে গিয়েছিলে কেন? বৌদি না তোমাকে চা দিয়ে আসলো? আমি খেয়ে নিই। কেন? কারণটা তুই ভালো করে জানিস। আমি আমার ঘরের দিকে যেতে লাগলাম। ভাইয়া, খাবার তৈরি, চল খাবি। তোর জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। আমি তোকে ডাকতেই তোর রুমে যাব ভাবছিলাম, কিন্তু বুড়িকে এখানে বসে দেখে ওর সাথে কথা বলতে লাগলাম, আর ততক্ষণে তুই চলে এসেছিস। আরে, আমি এখন আর খাবো না। কেন? আমি খেয়ে এসেছি কোথা থেকে? রেস্টুরেন্ট থেকে। ভাইয়া, খাবার খেয়ে আমার রুমে আসিস, তোর সাথে অনেক কথা বলার আছে। নিধি কোনো জবাব দিল না। আমিও আর ওর দিকে না তাকিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমার রুমে চলে গেলাম। আমি যদি পিছনে ফিরে তাকাতাম তাহলে হয়তো দেখতে পারতাম নিধির টলমলো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাই আমার সাহস হয়ে ওঠেনি পিছনে তাকানোর। আমি হাঁটতে হাঁটতে রুমে চলে গেলাম। সেখানে গিয়ে জুনিয়র আরোহীর সাথে খেলতে লাগলাম। অন্যদিকে নিধি সেখান থেকে খাবার টেবিলে ফিরে গেলাম। সেখানে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। কিরে নিধি, তোর মুখ এমন শুকনো লাগছে কেন? তুই না সাগরকে ডাকতে গেলি, ও কোথায়? ভাইয়া খাবে না? কেন? রেস্টুরেন্ট থেকে একটু আগে খেয়ে এসেছে। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল, কারোর মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছে না। আরে, আপনারা এমন মন খারাপ করে বসে রইলেন কেন? সাগরের হয়তো বেশি ক্ষুধা লেগেছিল, তাই খেয়ে এসেছে। না বাবা, সাগর আমাদের এখনো মন থেকে ক্ষমা করতে পারেনি, তাই তো বাকিরে থেকে খেয়ে এসেছে। কাকা, আপনি ভুল ভাবছেন। সাগরকে একটু সময় দিলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, রাজু একদম ঠিক বলেছে। সাগরের মনে আপনাদের বিরুদ্ধে অভিমান যেমন একদিনে জমে নাই, তেমনি এই অভিমান সম্পূর্ণভাবে শেষ একদিনে হবে না, কিছুদিন লাগবে। আচ্ছা, তোমরা যখন বলছো তাহলে মেনে নিলাম। তোমরা খাবার খাওয়া শুরু করো। সাগর যখন খেয়ে এসেছে তাহলে আর বসে থেকে কি লাভ? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাও, ভাইয়া আবার আমাদের জন্য অপেক্ষা করছে। কেন? আমাদের সাথে আড্ডা দিতে, তাই। আচ্ছা। তারপর সবাই যার যার মতো করে খাবার শুরু করে দিল। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। তারপর ওরা সবাই, মানে নিধি, জয়, রাজু, রিয়াদ আর সিয়াম আমার রুমে আসলো। ভাইয়া আসবো? না না, এখন কারো এখানে আসা চলবে না। কেন রে বুড়ি? এখন আমি বাবুর সাথে খেলছি, তোমরা আসলে বাবু আর আমার সাথে খেলবে না, তাই এখন কারো আসা চলবে না। কি বলেছে? ওরা আসলে আমি তোমার সাথে খেলবো না? আমি তো তোমার সাথে খেলবো দেখেই কোথাও গেলাম না। ভাইয়া, রুমে ভালো লাগছে না, চলো ছাদে যাই। ছাদে তো রোদ। এক পাশে ছায়া আছে, আর বাইরে হালকা বাতাসও বইছে, চলো না যাই। আচ্ছা চলো, মামুনি খেলনাগুলো নিয়ে চলো, আমরা ছাদে গিয়ে খেলি। আচ্ছা। তারপর সবাই হাতে হাতে করে খেলা নিয়ে ছাদ যেতে লাগলাম। মাঝ রাস্তায় নিধি বলল, ভাইয়া তোমরা যাও, আমি একটু পরে আসছি। কেন? তুই আবার কোথায় যাবি? একটা কাজ আছে, তোমরা যাও, আমি কাজটা করে তারপর আসছি। তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। নিধি চলে গেল। আমরা ছাদে চলে গেলাম। আমি একদিক দিয়ে জুনিয়র আরোহীর সাথে খেলতে লাগলাম, আরেক দিক দিয়ে জয় এবং বাকিদের সাথে কথা বলতে লাগলাম। জয়ের বাচ্চা, বল এবার আমার নিষ্পাপ বোনটাকে তোর ফাঁদে কিভাবে ফেললি? তোর বোনকে আমি ফাঁদে ফেলি নাই, তোর বোনই আমাকে ফাঁদে ফেলেছে। এই জয়, মিথ্যা বলি সাজু সাজছিস কেন? আমি আবার সাধু সাজলাম কখন? এই যে সব দোষ নিধির ঘাড়ে দিয়ে দিচ্ছিস আর নিজে ভালো সাজছিস। কি মনে করেছো বাছা ধন, আমি ছিলাম না বলে আমাকে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে? তা কিন্তু হবে না। এবার ভালোই ভালোই সত্যিটা বলে দাও তো দেখি। ওই, তোকে কোনোদিন সত্যি বলবে না, আমরা তোকে সত্যি কথা বলছি।
এমনভাবে বলছিস তোরা সবগুলো সত্যিবাদী আর আমি একা মিথ্যাবাদী। তোর চেয়ে তো ভালো আছি। এতই যখন ভালো তাহলে তোরাই বল, আমি চুপ থাকি। তাই ভালো? আসলে সাগর, হয়েছে কি, তুই চলে যাওয়ার পর নিধি তোকে খুঁজতে খুঁজতে আমাদের কাছে আসে, আর সেখান থেকে জয় সুযোগটা নিয়েছে। কিসের সুযোগ? তোর বোনকে দিয়ে মোবাইল কিনিয়েছে। তারপর তোর অজুহাতে প্রথম প্রথম কয়েকদিন পর পর, তারপর নিয়মিত কথা বলে বেচারির মন কেড়ে নিয়েছে। ইস, আমার নিষ্পাপ বোনটাকে কি সাংঘাতিকভাবে শয়তানটা তার জালে ফাঁসিয়েছে রে। নিধি তোর চোখে নিষ্পাপ হতে পারে, আসলে যে কত সাংঘাতিক তা তুই কল্পনাও করতে পারবি না। তোমরা কাকে নিয়ে কথা বলছো? তোকে নিয়েই কথা বলছিলাম। কি কথা বলছিলে? জয় বলছিল তুই নাকি অনেক সাংঘ, বাকিটুকু বলার আগেই জয় আমার মুখ চেপে ধরলো, আর আমি করতে লাগলাম। এই তুমি ভাইয়ার মুখ চেপে ধরলে কেন? ছাড়ো বলছি, এখনই ভাইয়ার মুখ থেকে হাত সরাও। দোস্ত প্লিজ কথাগুলো ওকে বলিস না, নাহলে আজকে আমাকে বাসর ঘরে ঢুকতে দিবে না। বিড়বিড় করে আমার কানে কথাগুলো বলে আমার মুখের সামনে থেকে হাতটা সরিয়ে নিল। আই তুমি ভাইয়াকে কি বললে? কোথায়? কিছু তো বলি নাই। ভাইয়া তখন কি জানি বলছিলে? ও আমার নামে তোমাকে কি বলছিল? জয় মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে কথাগুলো বলতে না করছে। বলছিল নাকি অনেক সাংঘাতিক, আর ওকে জলা কলা করে তোর প্রেমে ফেলেছিস। কথা শেষ করে আমি জয়ের দিকে তাকিয়ে হাসলাম। তাই বুঝি? ঠিক আছে, আজকের রাতটা আসুক, তারপর দেখা যাবে কে কাকে ফাঁসিয়েছে। শালা দিলি তো ফাঁসিয়ে। নিধি, তুই কি কাজ করতে গিয়েছিলি? বৌদিকে ডাকতে গিয়েছিলাম। বৌদি কোথায়? দেখতে তো পাচ্ছি না। এই যে। নিধির সামনে থেকে সরে গেল। নিধির পিছন থেকে আরোহী বেরিয়ে আসলো। আরোহীকে দেখে আমি কিছু না বলে চুপ করে উঠে চলে যেতে লাগলাম। তখন নিধি আমার হাত ধরে বলল, ভাইয়া চলে যাচ্ছ কেন? এমনি ভালো লাগছে না। তুমি না বললে সবাই সাথে কথা বলবে? এখন সবাইকে ডেকে তুমি চলে যাচ্ছ? তোরা কথা বল, আমি না হয় অন্য এক সময় কথা বলবো। কথা শেষ করে আমি যেই চলে আসতে যাব তখন আরোহী এসে আমার সামনে দাঁড়ালো। তোরা কথা বল, আমি না হয় অন্য এক সময় কথা বলবো। কথা শেষ করে আমি যেই চলে আসতে যাব তখন আরোহী এসে আমার সামনে দাঁড়ালো। তুমি যেও না প্লিজ, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবুও তুমি যেও না। আরোহী মাথা নিচু করে চলে গেল। আমি আবারও আমার জায়গায় এসে বসলাম। ভাইয়া তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কোন কাজের কথা বলছিস? এই যে একটু আগে যেটা করলে। নিধি, বাদ দে এসব কথা। না, আজকে তোমাকে আমার কথা শুনতে হবে। কি কথা বল, আমি শুনছি। তুমি কি মনে করেছো তুমি এখান থেকে চলে যাওয়ার পর আমরা আর বিশেষ করে ওই আরোহী মেয়েটা অনেক খুশি ছিলাম? যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আরোহী বৌদি যখন তার ভুল বুঝতে পেরেছে তখন তোমাকে পাগলের মতো শহরের সব জায়গায় খুঁজে বেরিয়েছে, কিন্তু তোমাকে কোথাও পায়নি। আমি কি বলেছিলাম ওকে আমাকে খুঁজতে? ভাইয়া তুমি এতটা পরিবর্তন হয়ে গেলে কিভাবে? একটা মেয়ে যে কিনা এতগুলো বছর তোমার অপেক্ষায় ছিল, যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে তুমি অবহেলা করছো কিভাবে? মন প্রাণ দিয়ে একটা সময় আমি ওকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু ও কি করলো? আমার ভালোবাসা বিশ্বাস নিয়ে খেলে আমার উপর প্রতিশোধ নিল। আর যে ভালোবাসা নিয়ে খেলে তাকে ক্ষমা করে দেওয়া গেলেও আপন করে নেওয়া যায় না। সাগর, তুই কিন্তু ভুল করছিস, কারণ আরোহী তোকে অনেক ভালোবাসে। ভালোবাসে তাই না? আমার উপর প্রতিশোধ নেওয়ার সময় ওর ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, তখন হয়তো ও তোর প্রতি ওর ভালোবাসা বুঝতে পারে নাই, কিন্তু কি বলতো, এখনো তোকে অনেক বেশি ভালোবাসে। আমরা বলি কি, তুই বেচারিকে আপন করে নে। কখনোই না। ওর মতো একটা প্রতারককে আমি কখনোই আপন করে নিতে পারবো না। প্রতারক? ভাইয়া ভালোই বললে, আরোহী মেয়েটা আসলে একটা প্রতারক। না হলে কি এতগুলো বছর প্রতিটি রাত
তোমার কথা ভেবে চোখের জল ফেলতো। জানো, আমিও না ওই প্রতারক মেয়েটাকে দেখতে পারতাম না। বাবা যেই দিন ওকে বাড়িতে আশ্রয় দিল, সেই দিন মনে হয়েছিল হয় ওকে বাড়ি থেকে বের করে দেব, না হলে নিজে বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা ওকে বাড়িতে আশ্রয় দিয়েছিল দেখে অনেকদিন বাবার সাথেও কথা বলিনি। শুধু তাই নয়, ওই প্রতারক মেয়েটিকে উঠতে বসতে অপমান করতে গিয়েছি। মাঝে মাঝে ওই প্রতারক মেয়েটিকে দেখে বুঝতাম মেয়েটি আত্মহত্যা করতে চাচ্ছে, কিন্তু মেয়েটি প্রতারক তো, তাই হয়তো নিজের পেটের সন্তান রয়েছে, আর তাকে তোমার কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত মরেও শান্তি পেত না, তাই হয়তো আত্মহত্যা করতে পারেনি। দেখতে দেখতে প্রতারক মেয়েটি আমার আর তোমার সাথে বাড়ির সবার সামনে নিজের জন্য জায়গা তৈরি করে নেয়, হয়ে ওঠে এই বাড়ির বিয়ে ছাড়াই একজন বউ। আর বাইরের মানুষদের কথা তো বাদই দিলাম, প্রতিনিয়ত সবাই ওই প্রতারক মেয়েটিকে কথা শোনাতো। প্রথমত তোমার নামে একটা মিথ্যা কলঙ্কের দাগ বসিয়েছে, তার উপর বিয়ে ছাড়া গর্ভবতী হয়েছিল। ভাবতে পারো এমন একটা মেয়েকে সমাজের মানুষ কি কি কথা বলতে পারে। শুধু তাই নয়, বেচারি আপন মা বাবাও তার সাথে কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র তোমার সাথে প্রতারণা করেছিল বলে। হয়তো তুমি প্রতারক মেয়েটিকে শাস্তি দিতে চাও, কিন্তু তুমি জানো না প্রতারক মেয়েটি এমনিতেই অনেক বেশি শাস্তি পেয়ে গিয়েছে। আর এত শাস্তি মেয়েটি মুখ বুজে সহ্য করে গিয়েছে, শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। যাক, বাদ দাও এসব কথা। এখন বলো, তুমি এতগুলো বছর কোথায় কিভাবে ছিলে? কথাগুলো বলতে বলতে নিধির চোখে জল এসে গিয়েছিল, তাই নিধি চোখটা মুছে শেষের কথাটা বলল। আমি ঢাকা ছিলাম। ঢাকা কোথায় ছিলে? নিজের বাড়িতে। আচ্ছা সাগর, তুই তোর পরিবারকে কিভাবে খুঁজে পেয়েছিস তা তো বললি না। শোন তাহলে। তারপর আমি ওদের বলতে লাগলাম আমি আমার পরিবারকে কিভাবে পেয়েছি আর এত বছর কিভাবে কাটিয়েছি। তাহলে তো এখান থেকে গিয়ে তোর ভালোই হয়েছে। হ্যাঁ, এইবার তাহলে ওঠ, তোদের তো আবার যেতে হবে। আমরা আবার কোথায় যাব? তোদের বাড়িতে। বিয়ের পরের দিন বউকে নিয়ে স্বামী তার বাড়িতে যাই, জানিস না? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি কি চলে যাচ্ছি নাকি যে আমাকে ছেড়ে কোথাও যাবি না? তোমাকে দিয়ে বিশ্বাস নেই, তাই আমি তোমাকে ছেড়ে যাব না। তাহলে এক কাজ কর, সন্ধ্যায় জয়দের বাড়িতে গিয়ে নিয়ম করে কাজটা সেরে আবার এখানে চলে আসিস। আচ্ছা। রিয়াদের কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম। এদিকে আমার সব কথা এতটা সময় আরোহী লুকিয়ে লুকিয়ে শুনছিল। আমাদের কথা শেষ হওয়ার পরে আরোহী নিচে চলে যায়। যথারীতি সন্ধ্যায় নিধি জয়দের বাড়িতে গিয়ে নিয়ম কাজ শেষ করে আবার এই বাড়িতে চলে আসে, আর এখানে ওদের বাসর ঘর সাজানো হয়েছে। এরই মধ্যে আমি আবার রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে বাড়িতে এসে জুনিয়র আরোহীকে নিয়ে আমার ঘরে ঘুমানোর প্রস্তুতি নিই। মামুনি, এতদিন তুমি কোথায় ঘুমাতে? এই ঘরে ঘুমাতাম। একা? না, আমি আর মা একসাথে ঘুমাতাম। ও আচ্ছা আচ্ছা। একটু পরে আরোহী ঘর থেকে এসে বিছানা তৈরি করতে থাকে। জুনিয়র আরোহী কোলে নিয়ে শুইয়ে দেয়। কি মজা, আজকে আমি মা বাবার সাথে একসাথে ঘুমাবো। হ্যাঁ মামুনি, তুমি চোখ বুজে ঘুমাও, তোমার মার সাথে আমার একটু কথা আছে, আমি সেটা বলে আসি। আচ্ছা। কথাটা শেষ করে আমি বিছানা থেকে কিছু দূরে চলে গেলাম, যাতে কথা বলে জুনিয়র আরোহী কানে না যায়। আমার পিছনে পিছনে আরোহী এসেও দাঁড়াল। শুনলাম আমি চলে যাওয়ার পর এই ঘর দখল করে নিয়েছিলেন, কথাটা সত্যি নাকি? আরোহী নিশ্চুপ, মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রয়েছে। একটা কথা পরিষ্কার বলে দিই, আমি আপনার সাথে এক ঘরে থাকতে পারবো না। আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? বুঝেছি, মেয়েটা ঘুমিয়ে যাক, তারপর আমি ঘর থেকে চলে যাব। কথাটা জানি মনে থাকে। তারপর আমি আর আরোহী জুনিয়র আরোহীর পাশে এসে শুয়ে পড়লাম। কিছু সময় পর জুনিয়র আরোহী ঘুমিয়ে যাওয়ার পর আরোহী ঘর থেকে চলে যায়, আর আমি শান্তিতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে সকাল হয়ে যায়। তার সাথে বাড়িতে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এসে উপস্থিত হয়। সকাল হতে না হতেই কেউ একজন বাড়ির ভিতরে ঢোকে আর চিৎকার করে বলতে থাকে, ভাইয়া ভাইয়া, তুমি কোথায় ভাইয়া? মেয়েটির চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে, আর এদিকে আমার ঘুমটাও ভেঙে যায়। এই মেয়ে, তুমি কে?
আমার ভাইয়াকে আটকিয়ে রেখে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? তোমার ভাইয়াকে, আর তাকে আমার আটকে রাখবো কেন? বাহ, কি ভাব! আমার ভাইয়াকে এখন তাই চিনতে পারছে না। তুমি যদি না তোমার ভাইয়ার নাম বলো তাহলে তোমরা তাকে কি করে চিনবো? আপনি কে যে আপনাকে আমার ভাইয়ার নাম বলবো? আমি এই বাড়ির ছোট ছেলের বউ। এই বাড়িতে আবার ছোট ছেলে আছে নাকি? তুমি এই বাড়ির সম্পর্কে কতটুকু জানো? কতটুকু না, আমি সবটাই জানি। সবটা মানে? মানে আপনারা যে একটা ছেলেকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তাকে অবহেলা করেছেন, তার উপর অত্যাচার করেছেন, এর থেকে শুরু করে বাকি সব কিছু জানি। তুমি কে বলো তো, আর কিভাবেই বা এত কিছু জানো? আমার ভাইয়াকে ডেকে আনুন, তাহলেই জানতে পারবেন আমি কে। তোমার ভাইয়াকে একটু বলো তো। আপনি কে? আমি এই বাড়ির একমাত্র মেয়ে। ও, তাহলে আপনি সেই আমার ভাইয়ের একমাত্র বোন, যার জন্য ভাইয়া প্রতিদিন মিস করতো। তোমার ভাইয়া আমাকে মিস করবে কেন? ওই যে বললাম আপনি তার বোন বলে। তনুশ্রী, তনুশ্রী, তুই দৌড়ে ভিতরে চলে আসলি কেন? একটা মহিলা আর একটা পুরুষ ঘরে ঢুকতে ঢুকতে, মা দেখো না, ওনারা ভাইয়াকে ডেকে দিচ্ছে না। মিস্টার দে, আপনি এখানে? আমার বাড়ি আজকে ধন্য হয়ে গেল। আরে তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? তাড়াতাড়ি ওনাদের বসের ব্যবস্থা করো। তুমি ওনাদের চিনো? কি বলছো? ওনাকে চিনবো না কেন? উনি হলো এই শহরের নাম্বার 1 বিজনেসম্যান। তুমি তাড়াতাড়ি ওনাদের নাস্তার ব্যবস্থা করো। আরে না না, এত তাড়াহুড়া করতে হবে না। কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? এত সম্মান দিতে হবে না, আমরাই তো, যা বলার মন খুলে বলুন। আপনারা হঠাৎ এত সকাল সকাল আমাদের বাড়িতে কি মনে করে? আর বলিয়েন না, মেয়েটাকে নিয়ে আর পারি না। যেই শুনেছে কালকে ওর ভাই বাড়িতে ফিরছে না, সেই থেকে বায়না ধরেছে এখানে আসার জন্য। ওর ভাই মানে আপনাদের ছেলে, তাই তো? হ্যাঁ। আপনাদের নিজেদের ছেলে আমাদের বাড়িতে আছে? হ্যাঁ। আমাদের বাড়িতে আপনাদের ছেলে কি করে, আর কে সে? এইদিকে নিচে চিৎকার চেঁচামেচি শুনে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা একটু কাটতেই খেয়াল করলাম নিচ থেকে তনুশ্রীর কণ্ঠে কেউ একজন চিৎকার চেঁচামেচি করছে। তনুশ্রীর কণ্ঠ শুনে আমি অনেকটা অবাক হয়ে যাই আর ভাবতে থাকি, সত্যি কি তনুশ্রী এখানে এসেছে? আর যদি আসে তাহলে কিভাবে? এইসব ভেবে আমি কে তনুশ্রীর মতো কথা বলছে তা দেখার জন্য দৌড়ে আসলাম। দৌড়ে নিচে এসে তনুশ্রী আর মা বাবাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ওর নাম? মার বলতে পারল না। তার আগে তনুশ্রী চিৎকার করে বলল, ভাইয়া। তনুশ্রী আমাকে দেখে চিৎকার করে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। আমার পালিত বাড়ির সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। সাগর আপনাদের ছেলে? হ্যাঁ, ওই আমাদের ছেলে। কিভাবে? ছোটবেলায় ওকে আমরা রাস্তায় হারিয়ে ফেলি, তারপরেই হয়তো আপনারা ওকে পেয়েছেন। ভগবানের কি কৃপা দেখুন, আপনাদের থেকে সাগর পালিয়ে গিয়ে আবার সেই আমাদের কাছে আসলো। সবাই মাথা নিচু করে রইল। আপনাদের মাথা নিচু করে থাকতে হবে না। আপনারা সাগরের সাথে যা করেছেন তার জন্য আমরা আপনাদের ওপর রেগে নেই। শুধু তাই নয়, আমরা আপনাদের ঋণী, কারণ আপনাদের জন্য আমাদের ছেলে বেঁচে রয়েছে। আমরা আমাদের মন থেকে আপনাদের সাগরের সাথে যা করেছেন তা ভুলে গিয়েছি। আমরা চাই আপনারাও এইসব ভুলে যান। যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা অনুরোধ করব। অনুরোধ? কি বলেন, কি বলবেন? বাড়িতে আমার মেয়েটার বিয়ে হচ্ছে, যদি আপনারা আজকের দিনটা থেকে যেতেন। আজকের দিন কি বলছেন? আমরা তো অনেকটা দিন এখানে থাকতে এসেছি। আমরা একেবারে সাগরের সাথে ফিরব, যদি আপনারা আমাদের থাকতে দিন। থাকতে দিব না মানে? আপনারা সবাই আমাদের বাড়িতে থাকবেন, এটা তো আমাদের সৌভাগ্য। একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আপনারা যদি আমাদের সাথে এইভাবে কথা বলেন তাহলে কিন্তু আমরা চলে যাব। এইভাবে কথা বললে কেমন পর লাগে। আপনারা এত বড় মানুষ, আপনাদের সাথে তাহলে কিভাবে কথা বলবো? তার চেয়ে বড় বিষয়, আপনারা আমাদের ছেলের পালিত মা বাবা, ওর এক পরিবার। সেই হিসাবে আপনারা আমাদেরও পরিবার। তাই কথা বললে পরিবারের বাকি সদস্যদের সাথে যেভাবে কথা বলেন সেভাবেই বলবেন। আচ্ছা, তাই হবে। এইদিকে তনুশ্রী আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। তাই আমি বললাম, এই পাগলি, কান্না করছিস কেন? তাহলে
কি বলবো, তুমি এখানে এসে একদিনেই আমাকে ভুলে গিয়েছো। কে বলেছে আমি তোকে ভুলে গিয়েছি? আমি তো তোকে ভুলিনি। মিথ্যা কথা বলে লাভ নেই, আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছো, তাই তো বাড়িতে যেতে চাওনি। আরে পাগলি, তার জন্য না, অনেকদিন পর এখানে এসেছি না, তাই কিছুদিন থেকে যেতে ইচ্ছে করছিল। হ্যাঁ বুঝি বুঝি। বাবু, বাবু, তুমি কার সাথে কথা বলছো? জুনিয়র আরোহী চোখ কচলাতে কচলাতে নিচে আস্তে আস্তে দেখলো। মামুনি, ভালো করে চোখ খুলে দেখো তো কে এসেছে। আরে পিসি, তুমি এখানে কখন আসলে? এই মাত্রই আসলাম বুড়ি। তোমার সাথে কথা নেই। কেন, রাগ করেছো? হ্যাঁ, তা রাগ করলে কেন? কারণ বাবু সেই কবে চলে এসেছে আর তুমি কিনা আজকে আসছো, তাই। আসলে বুড়ি একটু পড়ালেখার চাপ ছিল তো, তাই তোমার বাবুর সাথে আসতে পারিনি। আমি এত কিছু জানি না, তুমি আসোনি তাই তোমার সাথে কথা নেই। তাহলে আর কি করার, গাড়িতে যে চকলেটগুলো ছিল সেগুলো নিয়ে ফিরে যাই। তুমি সত্যিই চকলেটগুলো ফিরিয়ে নিয়ে যাবে? তুমি কি চকলেটগুলো চাও? হ্যাঁ। তুমি যদি আর রাগ না করে থাকো তাহলে আমি তোমাকে চকলেটগুলো দিতে পারি। আমি তো তোমার সাথে রাগ করে নেই। তাই নাকি? হ্যাঁ তো। তাহলে একটা কিস দাও দেখি। কোলে নাও, না হলে চুম্মা দিব। কি করে? এই যে নিলাম, এখন চুম্মা দাও। পিসি, ওনারা দুইজনকে? ওনারা তোমার ঠাকুরমা ঠাকুর দাদা। কিন্তু আমার ঠাকুরমা ঠাকুর দাদা তো ওনারা। ওনারাও তোমার ঠাকুরমা ঠাকুর দাদা। তাই নাকি? হ্যাঁ। মা দেখো কে এসেছে। তনুশ্রী, কে ও? ও হচ্ছে তোমার নাতনি। তাই নাকি? এই যে এনেছি। তারপর শুরু হয় মা বাবা জুনিয়র আরোহীকে আদর করা। সকাল থেকে সারাদিন একটা হই হুল্লায় কাটে, কারণ আমার কাছে আমার এই দুই পরিবার আছে। এইদিকে মা বাবাকে দেখে মনে হচ্ছে আরোহীর আচরণে তারা অনেক খুশি। আরোহী তাদের অনেক যত্ন করেছে, সারাদিন তাদের দেখাশোনা করেছে। রাতে আমি বিছানায় বসেছিলাম, তখন মা তনুশ্রী আমার রুমে আসে আর আমাকে বলে, মা তোমরা এখানে কেন? কোনো দরকার ছিল নাকি? ঠিক দরকার না, তোমার সাথে আমাদের কথা ছিল। কোন বিষয় নিয়ে? আগে একটু বসি, তারপর বলবো। ঠিক আছে, বসো। মা তনুশ্রী বিছানার উপর বসলো আর আমি গিয়েও তাদের পাশে বসলাম। আচ্ছা এখন বলো তো, কি এমন কথা বলবে যার জন্য এত সংকোচ বোধ করছো? সংকোচ বোধ কোথায় করছি? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি সংকোচ বোধ করছো, তাই মিথ্যা কথা বলে লাভ নেই। বুঝতেই যখন পেরেছিস তাহলে কথাটা বলে ফেলি। হ্যাঁ বলো। আসলে হয়েছে কি? কি হয়েছে? না মানে, তুই বিষয়টা কিভাবে নিবি সেটাই ভেবে কেমন কেমন লাগছে। এত ভাবতে হবে না, যা বলার মুখ খুলে বলে দাও তো। আসলে উফ মা, তুমি কি শুরু করে দিলে বলো তো? আসার পর থেকে সেই আসলে আসলে করেই যাচ্ছ, মূল কথাটাই তো বলছো না। কি করব, ভয় করছে যে। থাক, তোমাকে বলতে হবে না, তুমি তোমার ভয় নিয়ে থাকো। তনুশ্রী, তুই বলতো মা কি বলতে এসেছে? মা তোমার বিয়ে ঠিক করেছে, সেইটাই বলতে এসেছে। কার সাথে? কার আবার? আরোহী বৌদির সাথে। অসম্ভব, ওকে আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। সাগর শোন। মা, তুমি আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকে না দেখে করে ফেলবো বিয়ে, কিন্তু আমি আরোহীকে জীবনেও বিয়ে করতে পারবো না। কেন? মেয়েটা এত লক্ষ্মী, তবু তুই ওকে বিয়ে করতে চাস না কেন? মা, তুমি ভালো করে জানো কেন আমি ওকে বিয়ে করতে চাই না। মানুষ মাত্রই তো ভুল, তাই না? মেয়েটাও না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছে, তার শাস্তি তো ও পেয়েছেই। আমি তোকে শাস্তি পেতে বলিনি, না আমি ওকে শাস্তি দিয়েছি। তুই শাস্তি না দিলেও এতদিন তোকে ছেড়ে থেকে মেয়েটা অনেক শাস্তি পেয়েছে। শুধু কিন্তু তাই নয় ভাইয়া, বৌদি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভালোবাসে কিনা তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি এত কিছু জানি না, তুই আরোহী মেয়েটাকে বিয়ে করবি আমি এইটাই জানি। পারবো না। আর কারোর জন্য না হোক, অন্তত তোর মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওকে বিয়ে কর। ওর তো একটা বাবার পরিচয় চাই। ওকে আমি এমনিতেই বাবার পরিচয় দেবো, তবুও আমি ওকে বিয়ে করবো না। এইভাবে হয় না, সমাজ আইন বলে দেশে একটা কথা আছে। আমি এত কিছু জানি না, তুমি ওকে বিয়ে করছো আর এইটাই ফাইনাল। তোমাকে ভাবার জন্য আমি 2 দিন সময় দিলাম, এর মধ্যে
তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাও, না হলে আমি যখন যেই দিন বলবো তোমাকে সেই দিনই আরোহীকে বিয়ে করতে হবে। মা, তনুশ্রী, চল এখান থেকে, ওর সাথে আর কথা বলে লাভ নেই। ভাইয়া, সে যাই বলিস না কেন, বৌদি কিন্তু অনেক ভালো আর সুন্দরও, তার সাথে তোকে অনেক ভালোও বাসে। দাঁড়া, তোকে ভালোবাসা বের করছি। আমি তনুশ্রীকে মারার জন্য ওর পিছনে ছুটলাম। তনুশ্রী দৌড়ে পালিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বিছানার ওপর বসে মার কথাগুলো ভাবতে লাগলাম। রাতে খাবার সময় হলে নিধি আর তনুশ্রী খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিল, আর আমি ওদের খাইয়ে দিলাম। রাতে আরোহী যখন জুনিয়র আরোহীকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল, তখন আমি ওকে বললাম, মাকে বিয়ের কথা বলতে তুই বলেছিস তাই না? কি হলো, কথা বলছিস না কেন? আমি না, আমার আর তোমার এই বাড়ির মা বাবা বলেছে। তাদের পিছনে তো তুই ছিলি, আমি কি বুঝি না? এত কিছুর পরেও তুই যদি ভাবিস আমি তোকে বিয়ে করে আপন করে নেব, তাহলে তুই ভুল ভাবছিস। আমি তোকে কোনোদিনও বিয়ে করব না, কথাটা সেটা মাথায় রাখিস। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আরোহী চোখ টলমল নিয়ে আমার দিকে তাকালো। তুই বিশ্বাস করার মতো যোগ্যতায় রাখিস না, এখন এখান থেকে ভূতের মতো দাঁড়িয়ে না থেকে যা এখান থেকে। আরোহী আমার ঝাড়ি শুনে কান্না করতে করতে চলে গেল, আর আমি মেয়েকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে রাতের মতো আজকে রাতে আরোহী কোথায় ঘুমাবে তা আমি জানি না। একটা কথা বলে রাখি, আমি দরজা চাপিয়ে ঘুমাই, বাকি সবার মতো ছিটকানি লাগিয়ে ঘুমানোর অভ্যেস আমার নেই। কারণ সকাল হলে মা বা তনুশ্রী আমাকে ডেকে অফিসে যাওয়ার জন্য ঘুম ভাঙিয়ে দিত, তাই আজকেও যথারীতি দরজা চাপিয়ে ঘুমিয়ে রেখেছি। এদিকে আমি দরজা চাপিয়ে আসার কিছুক্ষণ পরেই আরোহী আমার দরজাটা একটু ফাঁক করে সেখানে বসে বসে আমাকে দেখে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, এতগুলো বছর তোমাকে পাইনি, সেই কষ্টে তোমার জন্য কান্না করেছি, আর আজকে তুমি কাছে তবু অনেক দূরে রয়েছো। না পারছি তোমাকে জড়িয়ে ধরে মনের কষ্টগুলো বলতে, আর না পারছি তোমাকে ভালো মতো ভালোবাসতে। জানি আমি এইসব আমার পাপের ফল, কিন্তু আমি কি এত বড় পাপ করেছি যে আমাকে এতগুলো বছর কষ্ট পাওয়ার পরেও তা শেষ হয়নি? এতগুলো বছর তুমি আমার সামনে ছিলে না, তাই তোমার শূন্যতা, মানুষের কটূক্তি কথা সব কিছু সহ্য করেছি। ওইসব সহ্য করতে পারলেও তোমার উপর অবিশ্বাস, আমাকে অবহেলা করা আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে। দয়া করে আমাকে আর কষ্ট দিও না, আমি আর এত কষ্ট এত অবহেলা নিতে পারছি না। জানি তবুও বিশ্বাস করবে না, তবুও বলছি তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি, আর এতগুলো বছর তোমার অপেক্ষায় থেকে সেই ভালোবাসা কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাই বলছি, যদি তোমার মন না ভরে তাহলে আমাকে শাস্তি দাও, চাইলে আমাকে মেরে ফেলো, আমি হাসি মুখে মৃত্যুবরণ করব, তবুও দয়া করে আমাকে আর কষ্ট দিও না। আরোহী এইসব বলে দরজার পাশে কান্না করছে বসে বসে। এদিকে আরোহীর কান্নার শব্দে আমার ঘুমটা অনেক আগেই ভেঙে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম আরোহী দরজার সামনে বসে কান্না করে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তার অপরাধে ওকে গিয়ে মারবো। কিন্তু যখন আরোহীর কথা শুনলাম, তখন কেন জানি নিজের মনটা কোনো এক অজানা কারণে ছটফট করতে লাগলো। তাই আর বিছানা থেকে উঠে আরোহীকে মারতে গেলাম না, বিছানাতেই শুয়ে রইলাম। এদিকে আমি ছাড়াও আরোহীর কথা আরেকজন শুনেছিল, যে আরোহীর কথাগুলো শুনে আরোহীর মাথায় হাত রাখে। আরোহী কারো হাতে স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখে কিছুটা ভয় ও অবাক হয়ে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। এইদিকে আরোহী মাথা উঁচু করে দেখে আমার মা ওর মাথায় হাত দিয়ে রয়েছে। মাকে দেখে আরোহী দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায় আর বলে ওঠে, মা, আপনি এখানে? কিছু লাগবে? আমি তো জল নিতে এসেছিলাম, কিন্তু তুই এখানে বসে কি করছিস? আপনি আমাকে বোতলটা দিন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। জল আমি নিয়ে এসেছি, তোর আনতে হবে না। ও আচ্ছা। বললি না তুই এখানে বসে কি করছিলি? কিছু না। সবাই ঘরে ঘুমিয়ে রয়েছে আর তুই এখানে একা একা বসে রয়েছিস কেন? এমনি। বুঝেছি, সাগর তোকে ঘরে শুতে দেয়নি তাই তো? না না মা, আপনি ওকে ভুল বুঝছেন, আমাকে শুতে দেবে না কেন? থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি সাগরকে গত 7 বছর ধরে চিনি, তাই ভালো করেই জানি ও কেমন। একটা সত্য কথা বলবি? হ্যাঁ বলুন, কি কথা? গতকালকে রাতে তো সাগর এখানে থেকেছে, তুই কোথায় ছিলি? কি হলো বল? ছিলাম এই দিকে সেই দিকেই। বুঝেছি।
মা আরোহীর কথা শুনে বুঝে গিয়েছে আরোহী গতকাল রাতেও এখানে বসেই ঘুমিয়ে পড়েছিল। তাই মা আরোহীকে কিছু না বলে সরাসরি দরজা ঠেলে ঘরে এসে আমার কান ধরে টানতে থাকে। কানে ব্যথা পেয়ে আমি মৃদু চিৎকার করতে লাগলাম। মা মা প্লিজ কান ছেড়ে দাও, অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ মা প্লিজ। ব্যথা দেওয়ার জন্যই তো কান ধরে টানছি, তো ব্যথা পাবি না? আমি কি করেছি যার জন্য তুমি আমাকে এইভাবে ব্যথা দিচ্ছ? একটা মেয়েকে 2 দিন ধরে ঘরের বাইরে রাখিস, লজ্জা করে না? আমি আবার কাকে ঘরের বাইরে রাখলাম? কেন? ওকে? যার যেখানে জায়গা আমি তাকে সেখানেই রেখেছি। তাই নাকি? দাঁড়া দেখাচ্ছি। মা আরো জোরে আমার কান টানতে লাগলো। মা মা খুব ব্যথা লাগছে তো, এইবারের মতো প্লিজ কানটা ছেড়ে দাও। না, ছাড়বো না, লাগুক, আরো বেশি ব্যথা লাগুক। মামা ও অনেক ব্যথা পাচ্ছে, প্লিজ ওর কানটা ছেড়ে দিন, আমার জন্য দয়া করে ছেড়ে দিন, ওকে আর ব্যথা দিয়েন না। মেয়েটা তোকে বললো তাই ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে যদি তুই ওকে ঘরের বাইরে বের করে দিস তাহলে আমি তোকে আর বাড়ির ভেতরে ঢুকতে দেব না, কথাটা মনে রাখিস। মা আমাকে শাসিয়ে চলে যেতে লাগলো। আমি ওকে ঘরের বাইরে বের না করে দিলেও কোথায় থাকবে আর কোথায় বা ঘুমাবে? এই ঘরে থাকবে আর এই বিছানায় ঘুমাবে। তাহলে আমি কোথায় ঘুমাবো? বিছানা তো কম বড় না, বিছানার একপাশে ঘুমিয়ে পড়বি। মা তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ও কি আমার বউ নাকি যে এক ঘরে এক বিছানায় ওর সাথে আমি ঘুমাবো? বউ না, কিন্তু 2 দিন পরে বউ হবে। শুধু তাই নয়, তোদের একটা বাচ্চাও আছে। তাছাড়া বাড়িতে আর কোনো ঘর খালি নেই যে সেই ঘরে থাকবে, তাইও তোর সাথে এখানেই থাকবে। কেন, রান্নাঘর আছে না? সেখানে কি ঘুমা? রান্নাঘরে কোথায় ঘুমাবে? মেঝেতে? তোর যদি ইচ্ছে হয় তুই গিয়ে রান্নাঘরে মেঝেতে ঘুমা, কিন্তু ও এই ঘরে আর এই বিছানাতেই থাকবে। মা এত করুণ শুনি ডেকে কোনো লাভ নেই, আমি যা বলেছি তাই করতে হবে। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর যদি শুনি তুই মেয়েটার সাথে ঝগড়া করেছিস তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। কথাটা শেষ করে মা চলে গেল। এদিকে আমি অসহায়ের মতো কিছু সময় দাঁড়িয়ে থেকে তারপর আরোহীকে বললাম, কি এবার খুশি তো? আমার সাথে এক ঘরে থাকতে পেরে অনেক খুশি, তাই না? সাগর, তুমি আমাকে ভুল ভাবছো, আমি মাকে বলিনি আমাকে তোমার ঘরে নিয়ে আসতে। থাক থাক, আর ভাব করতে হবে না। তুই কি চাস আর কি চাস না সেটা আমার চেয়ে ভালো আর কেউ বোঝে না। যা এখন শান্তিতে বিছানায় গিয়ে ঘুমা, যা। তুমি কোথায় ঘুমাবে? আমি কোথায় ঘুমাই না ঘুমাই তাকে তোকে দেখতে হবে না। তুই বিছানায় গিয়ে ঘুমাতো, সর। তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়বো, আমার সমস্যা হবে না। থাক, আপনার আর ভাব করে নিচে ঘুমাতে হবে না। এখন নিচে ঘুমিয়ে কালকে সকালে মাকে গিয়ে আবার বলবেন, তখন আমাকে আবারও মার খেতে হবে। বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। একবার আপনাকে বিশ্বাস করেছিলাম, তার ফল হাতে নাতেই পেয়েছি, তাই আপনাকে আর বিশ্বাস করার সাহস আমার নেই। কথাটা শুনে আরোহী ছল ছল চোখে আমার দিকে তাকালো। আরোহীর এইভাবে তাকানো দেখে নিজেকে নিজেই বকলাম, কেন যে না বুঝে কি না কি বলে ফেললাম। সবকিছুই স্বাভাবিক করার জন্য তাড়াতাড়ি বললাম, না না অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন, যান, আমি সোফায় ঘুমাচ্ছি। তাড়াতাড়ি বলে আমি লাইটটা বন্ধ করে সোফায় শুয়ে পড়লাম, আর আরোহী বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এত তাড়াতাড়ি করার কারণে আরোহী যদি আরো কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকতো তাহলে নির্ঘাত আরোহী কান্না করে দিত। তার সাথে আমি যে এতদিন আরোহীর ওপর আবার দুর্বল হয়ে গিয়েছি, তার ফলে ওকে কান্না করতে দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীকে আপন করে দিতাম। শুয়ে পড়ার কিছু সময়ের মধ্যেই আমার কানে আরোহীর কান্নার আওয়াজ আসলো। তার আগে কণ্ঠে বললাম, এই তোর ন্যাকা কান্না থামাতো, নাহলে এসে বালিশ চাপা দিয়ে একেবারে মেরে রেখে দেবো। তারপর আরোহী চুপ হয়ে গেল। জানি এরপরেও সে কান্না করছিল, কিন্তু সেটা নিশ্চুপ হয়ে। আরোহীর দিক থেকে মনটা সরিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হলো আমার এই ওপরে অত্যাচার। যেখানেই যায় না কেন, নিধি, তনুশ্রী, বৌদি, ভাইয়া, আপন মা বাবা, পালিত মা বাবা, জয় এবং বাকি বন্ধুরা যার সামনে যায় না কেন তার একই কথা, বিয়েটা রাজি হয়ে যাও না করতে। তার সাথে মেয়েটাকেও লেলিয়ে দিয়েছে। সে বারবার কানের কাছে এসে বলছে, বাবা বাবা তুমি আমার মাকে বিয়ে করলো না, আমি আমার মা বাবার বিয়ে দেখবো, কি মজা কি মজা। হট, এইভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন এই পরিবারের সাথেও আমার আবার স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। আমাকে নিয়ে জোরাজোরি দেখে আরোহীর খুশি, তার সাথে বিয়ের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে সে। 3 দিনের দিন সকালে আমি আমার রুম থেকে তৈরি হয়ে নিচে নামতেই
দুই পরিবার আর বন্ধুরা সবাই আমাকে ঘিরে ধরলো, আর মা জিজ্ঞাসা করলো, এখন বল কি সিদ্ধান্ত নিলি? কোন বিষয়ে? তোর বিয়ের বিষয়ে। সিদ্ধান্তটা কি জানাতেই হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমি শহর থেকে ঘুরে আসি, তারপর সিদ্ধান্ত জানাবো। শহরে কি এমন আছে যে শহর থেকে আসার পর সিদ্ধান্ত জানাবি? যখন ফিরে আসবো তখনই জানতে পারবে। সে তুই যা বলিস না কেন, আগামী 15 দিনের ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থা করতে থাকো। আমি শহর থেকে এসে তোমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। তারপর আমি নাস্তা করে শহরে চলে গেলাম। সারাদিন শহরে থেকে বিকেলের দিকে আমার শহরের সব বন্ধুদের নিয়ে বাড়িতে ফিরলাম। আর বাড়িতে ফিরে যা বললাম তা শোনার পর সবার সাথে আরোহীকেও অনেক খুশি দেখালো। কিন্তু সেই খুশি বেশি সময় স্থায়ী ছিল না, কারণ সব শেষে যা বললাম তা শুনে আরোহীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বাড়িতে বন্ধুদের নিয়ে ঢুকতে দেখলাম সবাই সোফায় বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি সবার সামনে গিয়ে বললাম, মা, তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাও, তাই না? হ্যাঁ, তাই তো। আমরা সবাই এখানে বসে সে কখন থেকে অপেক্ষা করছি। মা, আমি এই বিয়েটা করতে রাজি রয়েছি। সাগর, তুই সত্যিই বলছিস? তুই সত্যি বিয়ে করতে রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি রয়েছি। তোমরা এখনো বসে রয়েছো কেন? চলো তো তাড়াতাড়ি হিসাব করতে বসে পড়ি। বিয়েতে কি কি করব, কাকে কাকে নিমন্ত্রণ দিব, সতে হলো একমাত্র ছেলে বলে কথা। হ্যাঁ হ্যাঁ, চলেন। আমার কথা শুনে দেখলাম আরোহীর মুখের কোনো হাসি ফুটে উঠেছে। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা তো আমার সম্পূর্ণ কথাই শুনলে না। তোমার কি আর কিছু বলার বাকি আছে নাকি? হ্যাঁ, আছেই তো। কি বলবে তাড়াতাড়ি বলো। আমরা বৌদিকে নিয়ে ঘরে গিয়ে কথা বলে জানাবো বিয়ে নিয়ে তার কি কি স্বপ্ন আছে। বিয়ে নিয়ে আবার কি স্বপ্ন? সে তুমি বুঝবে না, যা বলার তাড়াতাড়ি বলো। আমি কাকে বিয়ে করব সেটাই তো তোমরা শুনলে না। কাকে মানে? তুই আরোহীকে তো বিয়ে করবি। না না, আমি ওকে বিয়ে করব না, আর না ওকে বিয়ে করতে পারবো আমি। সাগর, তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরোহীকে বিয়ে না করলে তুই কাকে বিয়ে করবি? এই যে ওকে, আমার পাশে থাকা আমার এক বান্ধবীকে দেখিয়ে আমি বললাম। কি, তুই জয়াকে বিয়ে করবি? হ্যাঁ, আর এতে অবাক হওয়ার কি আছে? আমি আর জয়া একে অপরকে অনেকদিন থেকেই ভালোবাসি, তো ওকে বিয়ে করবো না? ভালোবাসিস মা? জয়া কিছুটা চিৎকার করে বলতে লাগলো, কিন্তু তার আগে আমি জয়াকে চুপ থাকার জন্য ইশারা করলাম। হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে ভালোই বাসস। ভাইয়া, তুমি যে জয়া দিদিকে ভালোবাসো তা তো কোনোদিন বলনি। তুই একটা পিচ্ছি বে, তোকে সব কথা কেন বলবো? ভাইয়া, ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করো তাহলে জুনিয়র আরোহীর কি হবে? কি হবে মানে? আবার মেয়ে আমার সাথে থাকবে? তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবে আর মেয়েকে তোমার সাথে রাখবে, এটা কিভাবে সম্ভব? আমার জয়ের সাথে কথা হয়ে গেছে, বিয়ের পর জুনিয়র আরোহীকে আমার সাথে রাখবো, আর জয়া ওকে ওর মায়ের পরিচয় দেবে। আমি আমার মেয়েকে অন্য কোনো মেয়েকে মা বলে ডাকতে দিব না, কোনো দিন না। আর শোন, তোর দেওয়া না দেওয়াতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার মেয়েকে নিয়ে যাব, আর এটাই শেষ কথা। তোমার কি মনে হয় এখন যদি তুমি মেয়েকে গিয়ে বলো অন্য একটা মেয়েকে মা বলতে, ওকে বলবে? আর তোমার সাথে ও যাবে? মেয়ে আমাকে কতটা ভালোবাসে তা তুই এতদিনে নিশ্চয়ই জানতে পেরেছিস। আর আমার মেয়ে আমার কথা কেমনে শুনবে সেটা তুই হয়তো ভালো করে জানিস। সাগর, এইটাই কি তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, আর তোমরাও তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থাটা করো, তাও আবার 15 দিনের মধ্যে। যদি 15 দিনের মধ্যে আমাদের বিয়েটা না দাও তাহলে আমরা কোর্টে গিয়ে বিয়ে করে নেব। নিধি, ওদের থাকার জন্য ঘরগুলো পরিষ্কার করতে বল। আমি ওদের নিয়ে আমার ঘরে যাচ্ছি। ঘর পরিষ্কার হলে আমার রুমে গিয়ে যাস। পারবো না। আমি জানি তো তুই পারবি। এই তোরা চল আমার রুমে যাই। আমি ওদের সবাইকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমার পিছনে পিছনে জয় এবং বাকিরাও আসলো। অন্যদিকে আরোহী কান্না করতে করতে নিধির রুমে চলে গেল। নিধি আর তনুশ্রী ওর পিছনে গেল। আমার রুমে আসা মাত্রই জয় আমাকে বলল, সাগর, তুই এমন কেন রে? তোর মনে কি একটু দয়া মায়া নেই? আরোহী তোকে কতটা ভালোবাসি, আর তুই কি করছিস? আরোহীকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? ওই হারামি, তুই আমাকে কবে থেকে ভালোবাসিস রে? আর নিচে ওসব কি বললি, বিয়ে মেয়ে? মানে কি এইসবের? তখন বললেন আপনারা একে অপরকে ভালোবাসেন, আর এখন বলছেন কিসের ভালোবাসা?
আমার কপাল এতটা পড়ে নেই যে ওর মতো একটা হারামিকে ভালোবাসবো। ওর চেয়ে অনেক ভালো একটা ছেলেকে আমি ভালোবাসি, আর সেটা ও জানেও। আমি কিছু না বলে হাসতে হাসতে পিছনে গিয়ে বসলাম। সাগর, তোর মাথায় কি চলতেছে বলতো? বলে আমাদের ঢাকা থেকে নিয়ে আসলি তোর বিয়ের কথা বলি, আর এখন বলছিস তুই জয়কে বিয়ে করাবি? সাগর, হাসা বন্ধ কর। তুই কি করতে চাচ্ছিস সেইটা বল। বেশি কিছু না, শুধুমাত্র একটা পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? বলতে পারিস ভালোবাসার পরীক্ষা। এইসব কি বলছিস? পরিষ্কার করে বলতো। এতদিন তোরা বলতি না আরোহী নাকি আমাকে ভালোবাসে, এখন আমি দেখতে চাই ও আমাকে আদৌ ভালোবাসে কিনা। এসব করে কি করে জানবি ও তোকে ভালোবাসে কিনা? ও যদি আমাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই এই বিয়ে ভাঙানোর সর্বোচ্চ চেষ্টাটা সে করবে। আর যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে? আরোহীকে আমি যতদূর চিনি ও যুদ্ধের আগে হার মেনে নেওয়ার মেয়ে না, তাই উল্টোপাল্টা কিছু ও সেটা করবে না। এখন আমাদের কি করতে হবে? বেশি কিছু না, যা বললাম, বেশি কিছু না, যা বললাম তা কাউকে বলবি না, আর চুপচাপ ভালো করে বিয়ের আয়োজন করতে থাক। যদি আরোহী তোর পরীক্ষায় সফল হয়ে যায় তাহলে কি করবি? বিয়ের দিন ওকে বিয়ে করে দেবো। আর যদি বিফল হয়ে যায়? বিফল হওয়ার কোনো সুযোগই নেই, তারপরও যদি বিফল হয়ে যায় তাহলে পরেই দেখা যাবে। আচ্ছা। আর জয়, তোকে কিন্তু এই কয়েকদিন আমার প্রেমিকার অ্যাক্টিং করতে হবে প্লিজ দোস্ত, না করিস না, নাহলে আমার সব প্ল্যানিংটা মাটি হয়ে যাবে রে। ঠিক আছে, করব, আর ভাব করতে হবে। ও, তোদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি, দাঁড়া আমি তোদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তারপর শহরের বন্ধুগুলোর সাথে গ্রামের বন্ধুগুলোকে পরিচয় করিয়ে দিয়ে আড্ডা দিতে লাগলাম। এইদিকে নিধি আর তনুশ্রী আরোহীর পিছনে পিছনে নিধির ঘরে গিয়ে দেখে আরোহী কান্না করছে। নিধি আরোহীর হাতে হাত রাখতেই আরোহী তাকিয়ে নিধিকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, বৌদি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে? তোমার ভাইয়া অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে যে। বিয়ের এখনো 15 দিন বাকি রয়েছে, তুমি চিন্তা করো না, আমার ভাইয়াকে বুঝিয়ে বলবো। আমি তোমার ভাইয়াকে ভালো করেই চিনি, ও একবার যা বলে করেই ছাড়ে, তুমি ওকে বুঝতে পারবে না। তুমি ঠিক বলেছ, আমরা ভাইয়াকে বুঝাতে পারবো না, আর না ভাইয়াকে ওই মেয়ে বিয়ে করা থেকে আটকাতে পারবো। তাই যা করার তোমাকেই করতে হবে। আমি কি করব? ভাইয়া সবার সামনে আমাকে পিচ্চি বলে অপমান করেছে, তাই তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, কি করে ভাইয়াকে জব্দ করবে। কি বুদ্ধি? যেভাবেই হোক না কেন ভাইয়াকে তুমি শাসন করবে, আর কোনোভাবেই ওই মেয়েটার আশেপাশে যেতে দিবে না। ওকে তো আমি এমনিতেই ওই পেতনির আশেপাশে যেতে দিব না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আর শোনো, ভাইয়া ভালো কথার মানুষ না, তাই ওকে শাসন করেই বোঝাতে হবে তুমি ওকে কত ভালোবাসো। এই কথাটা তনুশ্রী একদম ঠিক বলেছে, তুমি ওর কথা অনুসারেই কাজ করবে। এর ফলে যদি হিতে বিপরীত হয়ে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, আমরা আছি তো নাকি। তাহলে তোমরা বলেছো তোমাদের কথা শুনে ওকে শাসনের উপর রাখতে। হ্যাঁ, ছেলেদের শাসনের উপর না রাখলে ওরা অনেক বেড়ে যায়। দেখো না আমারটা কেমন শাসনের উপরে রাখি, তাই তো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। ঠিক আছে, তাহলে কালকে থেকে তোমাদের কথা অনুসারে কাজ করব। কাল না, আজকে, এখন থেকে এই অনুসারে কাজ করবে। একটা কথা মনে রেখো, যত দেরি করবে তত বেশি ক্ষতি হবে। আচ্ছা। আর এইদিকে আমরা বাড়ির সবাইকে আমাদের দলে নিয়ে আসি। তার সাথে ভাইয়ার বিরুদ্ধে ওই মেয়ের কানে বিষ ঢেলে দেব। কি করে? কি? মেয়েটাকে কিন্তু উল্টাপাল্টা কিছু বলো না। একটা কথা মনে রেখো, মেয়েটা আমাদের বাড়ির অতিথি। মনে থাকবে। আর তুমি চিন্তা করো না, বেশি কিছু বলবো না, শুধু তোমার আর ভাইয়ের প্রেম কাহিনীগুলো বলবো। আচ্ছা। তাহলে যাও, কাজে লেগে পড়ো, আর আমরাও আমাদের কাজে লেগে পড়ি। আচ্ছা। তারপর আর কি, মুহূর্তের মধ্যে দুই বোন বাড়ির সবাইকে ওদের দলে নিয়ে আমাকে আর আমার বন্ধুদেরকে আরেক দলে বানিয়ে দিল। তার সাথে এদিকে আমার ওপর শুরু হলো আরোহীর শাসন। আরোহী কি কি শাসন করলো তা নিশ্চয়ই পরের পার্টে জানতে পারবেন। আমরা এইদিকে কথা বলছি, তখন আরোহী আমাদের রুমে আসলো। আরোহীকে আমি রুমে দেখে আরোহীকে দেখিয়ে জয়ের সাথে আরো বেশি হাসাহাসি করতে লাগলাম। জয়াকেও বললাম একটু নাটক করতে, যেমন বলা জয়াও তেমন কাজ করতে শুরু করে দিল। কিছু সময় পর আরোহীর দিকে তাকিয়ে দেখলাম আরোহী রাগে ফুঁসছে। কিছু সময় পর আরোহী বলল, সাগর, ওনাদের ঘর গুছিয়ে দিয়েছি, এখন ওনারা ওনাদের ঘরে যেতে পারে। আচ্ছা এখন তুই যা। আমি এদিকে আবার সবার সাথে কথা বলতে লাগলাম, আর আরোহী সেখান থেকে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তাই আমি আবারও আরোহীকে বললাম, কি হলো, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোকে না যেতে বললাম?
কথা কি কানে যায় না নাকি? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি এখন তোর সাথে কথা বলতে পারবো না, যা এখান থেকে। আরোহী চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। কি হলো, ঘাত তাড়ার মতো দাঁড়িয়ে রয়েছিস কেন? বললাম না তোমার সাথে আমার কথা আছে। আমিও যে বললাম এখন আমি তোর সাথে কথা বলতে পারবো না, সেটা তোর কানে যায়নি? আমি তোমার সাথে কথা না বলে এখান থেকে কোথাও যাব না। আচ্ছা সাগর, তুই তাহলে ওনার সাথে কথা বল, আমরা পরে তোর সাথে আবার কথা বলবো নে। আচ্ছা তাহলে যা, ওই যা ওদের সবাইকে নিয়ে ওদের রুম দেখিয়ে দিয়ে আয়। আরোহীকে উদ্দেশ্য করে বললাম। কি হলো, কথা কানে যায়নি? জয়, তুমি একটু ওদের রুম দেখিয়ে দিয়ে আসো তো। কেন? জয়া যাবে কেন? তুই কি করবি? আমি তোমার সাথে কথা বলবো। আমিও ওদের রুম দেখিয়ে দিয়ে এসেও তো কথা বলতে পারবি। না, কেন, কি সমস্যা? আমি তোমার সাথে একা কথা বলতে চাই। কি এমন কথা বলবি যে একা বলতে হবে? যখন বলবো তখনই শুনতে পারবে। তুই কে যে তোর সাথে আমি একা কথা বলবো? যত সব ফালতু মেয়ে কোথাকার। তোর সাথে কথা বলতে চেয়েছি, এই তোর ভাগ্য, আর তুই কিনে এসেছিস আমার সাথে কথা বলার জন্য একা। যত সব। আরে আরে, তোদের ঝগড়া করতে হবে না, আমরা চলে যাচ্ছি, তোরা শান্তিতে কথা বল। মামা, দেখে কিন্তু মনে হচ্ছে আরোহী অনেক রেগে আছে, তাই সাবধানে থাকিস। জয় আমার খানে খানে বলল। আমি কিছু না বলে রাগী দৃষ্টিতে জয়ের দিকে তাকাতেই জয় ওদের দিকে দৌড়ে পালালো। আরোহী রাগ দেখে অবশ্য আমি ভিতরে ভিতরে কিছু ভয়ও পাচ্ছি। ওরা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আরোহী টপ করে দরজাটা বন্ধ করে দিয়ে রাগী চেহারা দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই তুই দরজা বন্ধ করলি কেন? দাঁড়া বলছি। কি হলো? তুই তো আমাদেরকে এইভাবে এগিয়ে আসছিস কেন? তুই এতক্ষণ আমাকে কি কি জানি বলছিলি? আমার সামনে এসে দাঁড়িয়ে কোমরে নিজের শাড়ি নাচল গুজতে গুজতে বললো। কিছু তো না। তুই এবার শাড়ির আঁচল কোমরে গুজছিস কেন? হ্যাঁ, ভয় পেয়ে আমার গলার তো শুকিয়ে আসছে, কপাল দিয়ে ঘাম পড়ছে তো। আমি ঘাটতারা ফালতু মেয়ে, তাই না? কি হলো, কথা বলছিস না কেন? বুঝেছি, তুই এমনিতেই কথা বলবি না। তারপর আর কি, আরোহীর এক ধাক্কায় আমি বিছানায় পড়ে গেলাম। মাথার কাছে রাখা ফলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে আমার গলার সামনে ধরলো। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমি কিছুই বুঝতে পারলাম না, আর না পারলাম আরোহীকে আটকাতে। আপনি কি করছেন? এটা আমার গলা কেটে যাবে তো। তাই নাকি? তা বাবু, তুমি আমাকে তখন অনেক ফালতু ঘাটারা বলেছিলে কেন? আমাকে একদম বাবু বলে ডাকবে না। আমি কি এখনো ছোট আছি নাকি যে বাবু বলছো? আমার যা ইচ্ছে তোকে আমি তাই বলে ডাকবো। বেশি কথা বলবি তো একেবারে দিব। না না, আমি কিছু বলবো না, তোমার যা ইচ্ছে তুমি তাই বলো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এইবার তাহলে ছুরিটা গলা থেকে সরাও। আগে বল, তুই আমাকে সবার সামনে ঘাটতারা ফালতুমে বললি কেন? ভুলে বলে ফেলেছি তো, এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। যদি তুই আমার একটা কথা শুনিস তাহলে দিতে পারি। একটা কেন, আমি আপনার সব কথা শুনবো, তারপরে প্লিজ ছুরিটা গলা থেকে সরান না গো। আগে আমার কথাগুলো শুন, তারপর রাজি কিনা বল। তারপর সবার। কি কথা? 15 দিনের দিন যখন বিয়ে হবে তখন ওই মেয়েটাকে বাদ দিয়ে আমাকে বিয়ে করবি। করবো। এরপর থেকে আর কখনোই জয়া নাকি ফয়া ওর আশেপাশেও যাবি না। যদি যাস তাহলে কি করব বুঝতেই তো পারছিস। যাবো না। সব সময় আমার পেছনে পেছনে থাকবি। হ্যাঁ, থাকবো। আমাকে সব সময় তুমি করে বলবি। বলবো। আমাকে আর কখনো কষ্ট দিবি না। না দিব না। আর আমাকে আজকে থেকে অনেক ভালোবাসবি। হ্যাঁ, বাসবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এবার একটা চুম্মা দাও তো। আরোহী আমার গলা থেকে ছুরিটা কিছুটা দূরে সরিয়ে রাখলো। কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে কিস করবো কোন দুঃখে? হ্যাঁ, বুঝেছি, এইভাবে কাজ হবে না। বাবু তুমি দরজা আটকে কি করছো? দরজা খুলো, তোমার সাথে আমি খেলবো। জুনিয়র আরোহী দরজায় থাপ্পড় দিতে বললো। দেখো মেয়েটা ডাকছে তো, এইবার তো আমার উপর থেকে উঠে দরজাটা খুলে দাও। না, মেয়েটা আর আসার সময় পেল না। এতদিন পর জামাইকে পেলাম আর ওকে না এখানে এসে বেগরা বাজাচ্ছে। কি হিংসুটে মেয়ে রে বাবা, নিজের মেয়ের সাথেও হিংসে করে। আমার মুখ ফুসকে বেরিয়ে গেল কথাটা। মেয়ে হয়েছে তো কি হয়েছে, ওর জন্য কি আমি আমার জামাইকে আদর করতে পারবো না? আর হ্যাঁ, আমি হিংসুটে ভালো। তাতে তোর কি? না আমার আবার কি, আমার কিছু না। বাবু দরজা খুলো তাড়াতাড়ি।
আবার দরজায় থাপ্পড় দিতে লাগলো। এখন তুমি যদি দরজাটা না খোলো তাহলে কিন্তু থাপড়াতে থাপড়াতে দরজাটা ভেঙে ফেলবে। তাই তো দেখছি, কি আর করার, দরজাটা খুলতেই হবে। আরোহী আর উপায় না পেয়ে আমার উপর থেকে উঠে দরজাটা খুলে দিতে গেল, কিন্তু তার আগে আমার কপালে ছোট্ট করে একটা চুম্মা দিয়ে গেল। আরোহী দরজাটা খুলে দিল। জুনিয়র আরোহী আমার কাছে আসলো আর মুখ ফুলিয়ে বলল, বাবু তুমি দরজা বন্ধ করতে এত দেরি করলে কেন? মামুনি, এতে আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার মার, কারণ সে আমাকে দরজা খুলতেই দেয়নি। মা, কথাটা সত্যি নাকি? আসলে মামুনি হয়েছে কি, আসলে তোমার বাবুর সাথে আমার একটু কাজ ছিল তো, সেজন্যই করলাম। আচ্ছা যাও, তোমাকে এইবারের মতো মাফ করে দিলাম। বাবু চলো এখন আমরা খেলি। হ্যাঁ চলো। তারপর আর কি, আমরা খেলতে লাগলাম আর আরোহী চলে গেল। সেই দিন রাতে যখন আরোহী জুনিয়র আরোহীকে ঘুম পাড়িয়ে দিল, তারপর আমি আরোহীকে বললাম, যাও এবার ঘরের বাইরে যাও। ঘরের বাইরে যাব কেন? আজকে থেকে আমি তোমার সাথে এই ঘরে থাকতে পারবো না। কেন কেন? মা যে কালকে রাতে আমাদের এক ঘরে থাকতে বলো, তা কি ভুলে গিয়েছো? ভুলিনি, কিন্তু কালকের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি এক না। তাই বুঝি, তা ভিন্নটা কোথায় একটু বলবে? কালকে আমার হবু বউ এই বাড়িতে ছিল না, কিন্তু আজকে আমার এই বাড়িতে আমার হবু বউ রয়েছে। আর সে যদি জানতে পারে তুমি আর আমি এক ঘরে রয়েছি, তাহলে সে অনেক কষ্ট পাবে। তার সাথে সে রাগ করে বিয়েটা নাও করতে পারে। তাই নাকি? হ্যাঁ, তুমি শয়তানের মতো হাসছো কেন এভাবে? তাহলে তো ওকে কি বলে দিতে হয়, তুমি কালকে রাতে আমার সাথে এক ঘরেই ছিলে। এই না না, প্লিজ এমনটা করো না। করতেই তো হবে, তাছাড়া তোকে না বলেছি ওই মেয়েটাকে বিয়ে করার চিন্তা বাদ দিতে? কেন বাদ দেবো কেন? সন্ধ্যার কথা কি ভুলে গিয়েছিস? সন্ধ্যার কথা মনে হতেই আমি আবারও চুপ হয়ে গেলাম। কি কথা বেরোচ্ছে না কেন? ওই বিষয়ে আমি কথা বলতে চাই না। তুই আমার ঘর থেকে বের হতো। আমি এই ঘর থেকে কোথাও যাব না। তাহলে আমি যাচ্ছি, তুই থাক এখানে। যাও যাও, কে না করেছে? তুমি যদি দরজার বাইরে যাও তাহলে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাবে। তুমি আবার কোথায় যাবে? বেশি দূরে না, মায়ের রুমে যাবো আর বলবো তুমি ঘর থেকে বেরিয়ে গিয়েছো। তারপর তো জানো তোমার সাথে কি হবে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এখন আর ভাবনা করে চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও, না হলে সন্ধ্যার ঘটনা আবার করব। কি আর করা, আরোহীর ভয়ে বা মায়ের ভয়ে চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর আরোহী লাইটটা বন্ধ করে শুয়ে রইল। আরোহী বিছানায় শুয়ে শুয়ে মুচকি হাসতে লাগলো। আমাকে এমন শাসন করে আরোহী আজকে খুব খুশি। আমিও আজকে কিছুটা খুশি, কারণ আমার মিষ্টি শাসন কান্না ভালো লাগে। একটা কথা বলে রাখি, আমাদের বাড়ির রান্নার থেকে সব কাজ এখন আরোহী একাই করতো। আর বড় বৌদির কাজ ছিল মা বাবা বাচ্চা আর বাকিদের দেখাশোনা করা। বৌদি চাইলেও আরোহী বৌদিকে রান্নাঘরে ঢুকতে দেয় না। শুধু তাই না, আরোহী রান্না করার সময় কাউকেই রান্নার কাজে সাহায্য করতে দেয় না। তো পরের দিন সকালে আরোহী সকালে নাস্তার কাজ শেষ করে দুপুরে রান্না করতে চলে গেল। এর মধ্যে নিধি আর তনুশ্রী মিলে জয়ের কানে তামা তামা করে ফেলেছে। আর আমার আর আরোহীর প্রেম কাহিনী বলতে বলতে সকালে নাস্তা করে আমি ঘরে বসে রয়েছি, তখন জয়া দুই কান হাত দিয়ে ঢেকে রেখে আমার ঘরে আসলো। জয়াকে এমনভাবে আসতে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই কান ধরে রেখেছিস কেন? ভাই তুই আমাকে বাঁচা, আমি আর পারছি না। কি পারছিস না? তোর দুই বোনকে নিতে পারছি না। কেন, ওরা আবার তোর সাথে কি করলো? কি করে নেই বল, তোর আর তোর আরোহের প্রেম কথা বলতে বলতে ওরা আমার কান তামা তামা করে ফেলেছে। এই কথা? তুই ফাজলামি মনে করছিস আমি এইদিকে পাগল হয়ে যাচ্ছি, আর তুই আমাকে ফাজলামি মনে করছিস? আচ্ছা আচ্ছা, রাগ করিস না। তুই এক কাজ কর। কি কাজ? তুই ওদের সত্যিটা বলে দে। তাহলে তোর প্ল্যানিং এর কি হবে? ওরা তো সবাইকে বলে দিবে। তুই ওদের বলার আগে বলবি যাতে কাউকে না বলে। সত্যি বলছিস? হ্যাঁ। আচ্ছা বলবো, এখন তোর সাথে একটু কথা বলে নেই। তাহলে বস এখানে। আচ্ছা। তারপর জয়া আমার পাশে বসে গল্প করতে লাগলো। হঠাৎ কোনো এক কাজে আরোহী রুমে আসে আর আমাদের হাসি হাসি করে গল্প করতে দেখে রেগে আমাকে বলে, সাগর আমার সাথে আসো। কোথায়? রান্নাঘরে। কেন? তোমার সাথে একটু কাজ আছে। আচ্ছা বেশ, আসছি। তারপর আর কি, আমি আরোহীর পিছনে পিছনে আরোহীর সাথে রান্নাঘরে গেলাম। কি বলবে বলো? এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। মানে কি এইসব? বেশি কথা না বলে চুপচাপ করে দাঁড়িয়ে থাকো, না হলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে ছাড়বো। আরোহী রাগ দেখে আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর আর এইভাবে প্রতিদিন আরোহী শাসন চলতে থাকে।
আমার উপরে। আর আমিও বুঝতে পারি যে আরোহী আমাকে কতটা ভালোবেসে ফেলেছে। তারপরে আমার মনে আরোহীর ওপর যে বিন্দু পরিমাণ রাগটা ছিল সেটাও চলে যায়। এদিকে প্রথম কয়েকদিন আমার দুই পরিবার আমার উপর রাগ করে কথা বলতো না, কিন্তু যেদিন নিধিয়া তনুশ্রীকে বলা সত্যিটা বলা হয় সেই দিন ওরা আরোহী বাদে বাকি সবাইকেই বলে দেয়। তার ফলে সবাই আমাকে আপন করে দেয়। এইদিকে বিয়ের কাজও ঠিক মতো চলছে। একদিন রাতে বাবা বলল কালকে আমার হবু বউয়ের জন্য যা যা কেনার সব কিছু কিনতে যাবে, সবার সাথে আরোহীও যাবে। কথাটা শুনে আরোহী কি জানি হলো কান্না করতে করতে রুমে চলে গেল। সেই দিন রাতে আরোহী খাবারও খায়নি। অনেকেই অনেকবার ডেকেছে কিন্তু আরোহী খেতে চায়নি। সেই দিন রাতে আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আর আমি বুঝতে পারি আরোহী আমার পা ধরে কান্না করছে আর বলছে, সাগর জানি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর পারছি না। ভেবেছিলাম এতদিন ভালোবেসে শাসন করলে হয়তো তোমাকে ধরে রাখতে পারবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমি তোমাকে ধরে রাখতে পারিনি। আমি যে ভুল করেছিলাম তার শাস্তি হিসেবে আমাকে যা করতে বলবে আমি তাই করতে রাজি, কিন্তু আমার নিজের চোখের সামনে তোমার হবুয়ের জন্য পোশাক আর তোমাকে অন্য কারোর হয়ে যেতে দেখতে পারবো না। আমি তোমাকে অন্য কারোর হতে দেখতে। এর চেয়ে আমি মরে যেতে রাজি আছি। তাই চলে যাচ্ছি এই পৃথিবী ছেড়ে, তোমাকে ছেড়ে। একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদের মেয়েটাকে কষ্ট দিও না। ওকে সবসময় ভালোবেসে আগলে রেখো। চলি, ভালো থেকো আর সবসময় সবাইকে ভালো রেখো। কথাটা শেষ করে আরোহী বের হচ্ছিল, তখন আমি তাড়াতাড়ি উঠে আরোহীর হাতটা ধরে ফেলি। হঠাৎ আরোহী হাতের উপরে কারো হাত অনুভব করে তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকিয়ে দেখে আমি ওর হাত ধরে রয়েছি। আমি আরোহীকে বললাম, কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছ? তুমি ঘুমাওনি? আমি ঘুমালে তোমার জন্য খুব ভালো হতো, তাই না? একবার ভেবেছ মারা গেলে আমাদের মেয়ের কি হতো? পাগলি মেয়ে, কান্না করছো কেন? মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? কি করব? তোমাকে যে আমি অন্য কোনো মেয়ের পাশে দেখতে পারবো না। অন্য কোনো মেয়ে কোথায়? আমার পাশে তো তুমিই আছো। এখন আছি, কালকে তো ওই পেতনিটা থাকবে। না রে পাগলি, তোর জায়গায় অন্য কেউ নিতে পারবে না। তাহলে বিয়ে যে? ওইটা তো তোমার সাথেই হচ্ছে। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। তাই তো বলি, আমার বাড়ির সবাই এত খুশি মনে বিয়ের কাজ করছে কেন? এতক্ষণে বুদ্ধি খুলেছে। তাহলে এইসব কি ছিল? সব তোমাকে পরীক্ষা করার চেষ্টা। তোমার পরীক্ষায় কত পেলাম? 100-তে 100। সে না হয় হলো, কিন্তু জয়াকে? ও আমার বান্ধবী, আর ওকে নাটক করতে বলেছিলাম। কি কপাল! এইটা যে নাটক ছিল আমি বুঝতেই পারলাম না। যদি বুঝতে পারতাম তাহলে এতদিন কষ্ট পেতে হতো না। তাই মানছো তো তোমার দোষে তুমি কষ্ট পেয়েছো? দোষটা আমার না, দোষটা তোমার। কিভাবে? তুমি তো আমাকে কোনো সূত্রই দাওনি। যদি সূত্র দিতে তাহলে আমি ঠিকই সবকিছু বুঝে ফেলতাম। যেদিন বিয়ে করতে রাজি হয়েছি সেই দিনও তো আমি সূত্র দিয়েছি। কি করে? এই যে জয়ের পরিবারকে না এতে একটা মেয়ের বিয়ে হবে আর তার মা বাবা আসবে না, সেটা তো হয় না। তাই তো, আমি তো এই দিকটা খেয়ালই করিনি। করবেও না। এখন যাও, অনেক রাত হয়েছে, ঘুমাও। এই না, চলো না একটু বেলকনিতে যাই। এখন? হ্যাঁ চলো, অনেক দিন ধরে তোমার সাথে মন খুলে কথা হয় না, তাই আজকে সারা রাত কথা বলবো। ঠিক আছে, চলো। তারপর আমরা চলে গেলাম ব্যালকনিতে। সেখানে গিয়ে ভালোই সারা রাত কথা বলেই কাটিয়ে দিলাম। পরের দিন থেকে সবাই মিলে আমাদের বিয়ে তোড়জোড় করতে লাগলো। দেখতে দেখতে আমাদের বিয়েটাও হয়ে গেল। আমাদের বাসর রাতের দিন তনুশ্রী জুনিয়র আরোহীকে নিয়ে যায়। জুনিয়র আরোহী আমাকে বলে যায়, বাবু, আমার কিন্তু একটা ভাইয়া চাই, তাও আবার আগামী বছরের মধ্যেই। তোমাকে এইসব কে শিখিয়েছে? পিসি। কোন পিসি? এই পিসি। তনুশ্রীর বাচ্চা রে, তুই তো গায়া। পুরি, চল চল, না হলে তোর বাবা আমাদের মেরেই ফেলবে। আমি তনুশ্রীকে মারতে যেতেই তনুশ্রী জুনিয়র আরোহীকে নিয়ে দৌড়ে চলে গেল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম। এইভাবে দেখতে দেখতে সেই দিন রাতটা কেটে যায়। তার সাথে অনেকগুলো দিনও কেটে যায়। কিছুদিন এই বাড়িতে থাকার পর জুনিয়র আরোহী আর আরোহীকে আমাদের আসল বাড়িতে নিয়ে চলে আসি। কিছুদিন এই বাড়িতে থাকার পর যখন অফিসে কাজ কম থাকে সম্পূর্ণ পরিবার নিয়ে আবার ওই বাড়িতে চলে যায়। এই বাড়ির মানুষ তার সাথে বন্ধুরা মাঝে মাঝে যখন তাদের মন চাইতো তারা আমাদের বাড়িতে চলে যেত। এইভাবে একবার এই বাড়ি তো একবার ওই বাড়ি, এইভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি শামীম, আমাকে সরাসরি দেখতে আর আমার মুখ থেকে ভালোবাসার গল্প শুনতে ভয়েস অফ শামীম নামে একটা ইউটিউবের চ্যানেল রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওটা আমার চ্যানেল, ভয়েস অফ শামীম। ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন।
আর এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আবারও নতুন গল্প শুরু হবে। সবাই সাথেই থাকুন। ধন্যবাদ।